সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। সরকারের 180 দিন কেমন কাটলো সে বিষয়ে কথা বলবো। চারজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল এমপি, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। এরপর রয়েছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। আমার বাদিকে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সংসদ সদস্য পাবনা 1। সবশেষ রয়েছেন সিনিয়র সাংবাদিক আকবর হোসেন। আপনারা চারজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আপনাকে দিয়ে। শুরু করতাম শহীদুল ইসলাম বাবুলকে দিয়ে, কিন্তু তারা যেহেতু ক্ষমতাসীন দল, তাদের একরকম দৃষ্টিভঙ্গি থাকবে। সরকারি দল তো প্রশ্নের উত্তর দিবে, না উত্তর দিবে, সেজন্যই আমি বলছি আগে তো প্রশ্ন কি প্রশ্ন আছে এই সরকারের কাছে, মানে সরকারের 180 দিনের মানে ব্যাপারে আপনাদের বক্তব্যটা জানতে চাই। সরকারের ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক যারা আছেন। আজকে ক্ষমতায় আরোহণের 6 মাস, 180 দিন যেটাই বলেন, এক্ষেত্রে নতুন একটা যাত্রা আমাদের হয়েছে, গণতন্ত্রের নতুন একটা যাত্রা। এই যাত্রা একটা সূচনা বলতে পারেন, এই সূচনাটাই একটা সফলতা আমি মনে করি। সফলতার কথা যদি বলেন, সফলতা দিয়েই শুরু করি। আমি মনে করি দেশ হিসাবে যে আধিপত্যবাদী শক্তি, ভারতীয় আগ্রাসন, আমরা দেখেছি গত 17 বছরে আমাদের দেশকে কিভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে, করদ রাজ্যে পরিণত করেছিল, এবং কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, দিয়ে আমাদের দেশের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, ফ্রাঙ্কেস্টাইন হয়ে উঠেছিল। এটার ভয়াবহতা আমরা দেখেছি। সেই ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার সাহস, এটা যে দেখাতে পেরেছে বাংলাদেশ সরকার, এজন্য আমি মনে করি সরকারকে আমি শুধু এই একটা কারণেই 5 মার্ক দিতে চাই। ব্যর্থতার কথা যদি বলেন, এই সরকার গত 24 জুলাই মাসের যে বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবের পথ ধরে জনগণ যে ম্যান্ডেট দিয়েছিল সংস্কার, বিচার এবং নির্বাচন, তার ফলশ্রুতিতে এসেছে। কিন্তু জুলাইয়ের যেই চেতনা ছিল, জুলাইয়ের যেই আশা আকাঙ্ক্ষা ছিল যে গণভোটের রায়টা বাস্তবায়িত হবে, আমরা একটি নতুন সংবিধান পাব, বাংলাদেশ একটা নতুন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে, সেই ক্ষেত্রে 180 দিন চলে গিয়েছে। জুলাই সনদ বলেন, গণভোট বলেন, এটার রায় কিংবা সনদ বাস্তবায়নের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। সরকার বারংবার বলছে জুলাইয়ের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গিয়েছে। লেটেস্ট যে ঘটনাটা আমরা দেখলাম, জুলাইয়ের সনদে পরিষ্কার বলা হয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ তুলে দেওয়া হবে। সংসদ সদস্যগণ যে যার মতো করে কয়েকটা নির্দিষ্ট বিষয় ছাড়া তাদের মতামত, ভোট যেটাই বলেন এটা দিতে পারবে। আমরা দেখছি সামনে একটা প্রেসিডেন্ট নির্বাচন আসছে, সেখানে 70 অনুচ্ছেদ মেনেই সংসদ সদস্যদেরকে হাত পা বেঁধে ভোট দিতে বলা হচ্ছে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবে না। সরকারি দল থেকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে যে কেউ যদি 70 অনুচ্ছেদের অনুযায়ী বিষয়টা কি হুমকি হিসেবে দেখবেন না মনে করিয়ে দেওয়া? বলেছে, বলে একেবারে পরিষ্কার বলেছে, মনে করিয়ে দেওয়ার ভাষা তো এটা না। আপনারা যদি ভোট দেন আপনাদের দলের বাইরে, তাহলে আপনাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। স্বাভাবিক প্রক্রিয়া এটা আপনার, এটাকে যেভাবেই দেখেন আমাদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলে এখন দেখা যাচ্ছে প্যারাগ্রাফ ধরে ধরে এটার ভায়োলেশন হচ্ছে। এটা একটা বড় ব্যর্থতা। এর পাশাপাশি বিদ্যুতের যে সংকট, আমরা গত 21শে মে, সেই সময় প্রাথমিক যে একটি জ্বালানি সংকট হয়েছিল, তেলের সংকট হয়েছিল, সেই সময় একটা কমিটি গঠন করা হয়েছিল আমাদের আহ্বানে। বিরোধী দলীয় নেতা বলেছিলেন সংসদের একটা কমিটি করে দেন, আমাদের 5 জন সদস্য, সরকারি দলের 5 জন সদস্য। এই কমিটি প্রস্তাব করবে, এই সমস্যা যেটা আছে এটা দেখে সেই প্রস্তাবগুলো আপনারা বাস্তবায়ন করবেন। কমিটি প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আবারও, তিনি সরকার দলীয় 5 জন সদস্য, বিরোধী দলীয় 5 জন সদস্যকে নিয়ে একটা কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটি একটা রিপোর্ট দিয়েছে। আমরা ইন্ডিভিজুয়ালি 21শে মে 10 দফা একটা পরিকল্পনা সরকারের কাছে দিয়েছিলাম যে আমাদের বৈশ্বিক যে পরিস্থিতি রয়েছে, দেশের যে জ্বালানির অবস্থা রয়েছে, এগুলো বিবেচনায় শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, এই অনুযায়ী আমাদেরকে এই পদক্ষেপগুলো নিতে হবে। যদি না নেই আমরা কিন্তু একটা মারাত্মক সংকটের মধ্যে পড়তে যাচ্ছি। সরকার সেটাকে কোনোভাবে আমলে নেয়নি। তাদের নিজেদের রিপোর্ট, আমাদের রিকমেন্ডেশন, কোনোটাকে আমলে না নেওয়ার কারণে 2 মাসের মাথায়, 3 মাসের মাথায় আমরা দেখছি
একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিদ্যুৎ এবং ইয়েতে। আমি যেটা বলি, কিন্তু এখন আমরা দেখছি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী পাল্টা আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন, পারলে 6 মাসের মধ্যে আপনারা এই করেন। সরকার এসেছিল আই হ্যাভ এ প্ল্যান বলে, এখন বলতেছে ডু ইউ হ্যাভ এ প্ল্যান, আমাদের কি কোনো প্ল্যান আছে কিনা বিরোধী দলকে বলা হচ্ছে। এটা আমি একটা বড় ব্যর্থতা মনে করি। এই পর্যন্ত উত্তরটা, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত উত্তর দিয়ে নেক শহীদুল ইসলাম বাবুল, মানে নোট জায়গা হবে না পরে আর। প্রথমে ধন্যবাদ পেয়েছেন নিশ্চয়ই, এরপর না না ঠিক আছে, পরবর্তীতে যে মানে বিষয়গুলো বিরোধী দল তো নিশ্চয়ই সমালোচনা করবে সরকারের ত্রুটি আমি বিচ্যুতি। কিন্তু প্রশংসা দিয়ে শুরু করি। না 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 না, আমি সেটাই বলছি। আমি বলছি ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করবে, অবশ্যই এটা তাদের রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব, এটা সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য বটে। তো আমি একটা দেখছিলাম, আমার এক ছোট ভাই লিখছেও যে মানে সরকারের কি ভালো দেখেন বা কি সাফল্য, এরকম ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম। তো এক তরুণ, অখ্যাত এক তরুণ, সে বলতেছিল, আমি চিনি না, যে সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণে সামাজিক এবং রাজনৈতিক চাপের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা একটা ইফেক্টিভ বা পজিটিভ দিক। তারপরে ধরেন আরেকটা হলো ছাত্রছাত্রীরা বা তরুণ সমাজ, তাদের যে রাজনীতির প্রতি সচেতনতা, এটা কিন্তু হয়েছে এই অগাস্টের পরে বা এই সময়টায়, যেটা একটা প্রজন্ম ছিল আই হেট পলিটিক্স, হ্যাঁ, সেই জায়গাটা থেকে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, এটা আমরা আমার কাছে দৃশ্যমান হচ্ছে। এবং তরুণরা রাজনীতির প্রতি ঝুঁকছে, যে দলই করুক, ভিন্ন ভিন্ন রাজনৈতিক বাস্তবতা বা উৎসাহিত হচ্ছে অনুপ্রাণিত। আমরা তো দেখি পার্লামেন্টে অনেক তরুণ তরুণী ছাত্রছাত্রীরা, অনেক অ্যাপ্লিকেশন আর প্রশ্ন, মানে অসংখ্য প্রশ্ন। আগে তো বলা হয়তো যে আপনারা সাংবাদিকতা আবার ব্যক্তিগতভাবে নেবেন কিনা জানি না, যে সাংবাদিকতা কখন করব, প্রশংসাই তো করে সারতে পারি না। হ্যাঁ, প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স আমরা দেখতাম, সেখানে যে কী রকম, মানে ওই যে হরপ্রসাদ শাস্ত্রী সেই কথা মনে পড়ে যায় আর কি, যে তৈল প্রবন্ধে যেটা বলছিল যে বাঙালির বল নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, একমাত্র ভরসা তৈল। কৌশল করে এক বিন্দু দিলে যত কাজ হয়, বিলা কৌশলে কলস কলস ঢালিলেও তত হয় না। তো কৌশল আমরা রপ্ত করে ফেলেছিলাম আমরা সকলেই, তো সেটা তো হয়েছে দেখছি। কিন্তু আজকেও দেখলাম প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স, নানান ধরনের প্রশ্নবান, এটা আমরা পজিটিভলি দেখি। প্রশ্ন থাকতে, আমি নিজে এমপি, আমার কাছে ছোট ছোট বাচ্চারা প্রশ্ন করে, এটা নাই কেন, বিদ্যুৎ কীভাবে হবে, এইটা হবে, এইটা হবে, স্কুলের বাচ্চারাও প্রশ্ন করে, আমি এটাকে এনজয় করি। যদিও প্রশ্ন আমার এগেনস্টে বা আমার কাছে উত্তর চাই, স্বাভাবিক ব্যাপার। এর জন্যই তো আমরা আসলে লড়াই করেছি, এর জন্যই 17 বছর যে একটা জবাবদিহিতা, মানুষ সরকারকে প্রশ্ন করবে, সরকারের সমালোচনা করবে প্রাণ খুলে, এটাই আমরা চেয়েছি, এর জন্যই আমাদের যুদ্ধ ছিল। এরপরে আসেন সরকারের ব্যর্থতা, সফলতা। আমার ভাই তো বললই যে সরকারের এটা নট এ ম্যাটার অফ জোক, যে চারিদিকে পরিবেষ্টিত একটা রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, হ্যাঁ, সাম্রাজ্যবাদী রাষ্ট্র, 17 বছর বা তারও আগে থেকে আমরা তাদেরকে যেভাবে তোয়াজ করেছি, বা তারা যেভাবে আমাদেরকে ডিকটেট করেছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে, আমাদের সীমান্ত নিয়ে যে আচরণ করেছে, যে হত্যাযজ্ঞ চালিয়েছে, আমাদের অনেকগুলা নদীর, অভিন্ন নদীর পানির হিস্যার ব্যাপার আছে, অনেকগুলো কন্ট্যাক্ট আছে, ট্রেড ডেফিসিট আছে, এই যে সামগ্রিক বিষয়, এই বিষয়গুলো নিয়ে কূটনৈতিক চ্যানেলে বা যেভাবেই হোক সরকার যে স্ট্যান্ড দেখাইতে পারছে, এটা নট এ ম্যাটার অফ জোক। সমস্ত সরকার পারে না, আমরা মনে করি জনগণ ভোট দিয়েছিল বলে আমরা এটা দেখাতে পারছি, আবার ভোট দিলেও যে সবাই পারে এমনও না, হ্যাঁ, সেটাও আমরা দেখেছি। তো এই বাস্তবতার মধ্যে আছে। তারপরে ধরেন আপনি যদি সরকারের কি বলেন, মানে অগ্রগতি, উন্নতি, উন্নয়ন, যেটা এই সরকার 6 দিনের মাথায় এই বিধ্বস্ত অর্থনৈতিক বাস্তবতার মধ্যে 1200 কোটি টাকা কৃষকের, একেবারে তৃণমূলের, তাদেরকে কৃষি ঋণ মাফ করছে 15 লক্ষ কৃষকের, হ্যাঁ, এই অর্থনৈতিক বাস্তবতার মধ্যে। এবং আপনি তেল, গ্যাস, বিদ্যুৎ, এটা একটা জটিল সমস্যা। দেখেন, এটা তো সত্য যে এই প্রবলেম তো তৈরি হবারই কথা ছিল, যেই বাস্তবতা আমাদেরকে রেখে গেছেন আপনারা। এবং তেল, গ্যাস, সামিট, আদানি সহ যত, মানে আপনার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আর কয়টা, ধরেন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রায় 50%, তেল ভিত্তিক জ্বালানি এই ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্র আপনার তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে প্রায় 30 টাকা খরচ পড়ে যায়, প্রায় 30 টাকা। তো এই বাস্তবতায় তারপরে গ্যাসের যে একটা দুর্ঘটনার কথা শুনেছেন, যুদ্ধের কথা আপনি জানেন, এগুলো তো বিএনপি তৈরি করেনি, আর এটা তো একটা সুইচ দিলে বিষয়টা হয়ে যাবে না। আমি দেখলাম হাসনাত আবদুল্লাহ কি একটা পরামর্শ দিয়েছে, কি দিয়েছে আমি জানি না, জ্বালানি বিশেষজ্ঞরা বুঝবে কিনা, আমি ওটা পরে চেষ্টা করছি বুঝবার জন্য। সে যে আসলে কি বলছে কোনো কিছু স্পষ্ট, আমি আরও 2-1 জনের কাছে জিজ্ঞেস করলাম যে সেই যে পরামর্শটা দিল, এটা কি পরামর্শ,
জানি না এটা এত মানে কঠিন করেছে বা কি করেছে আমি জানি না। এখানে গভর্নমেন্ট বিরোধী দলের মতামত নিয়েছে, পরামর্শ নিয়েছে, বিরোধী দলের মতামত যে সব এখন স্বর্ণ এই না তা না। অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে, এটা একটা বিষয়। তার মানে আমি কারো কথা শুনবো না, গণতন্ত্র তো সেটা না। আমার পরিকল্পনা থাকবে, আপনার মতামত নিব, জ্বালানি বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে আমি বসেছি, কথা বলেছি, কেউই তো আমাকে জাদুকরি কোনো সমাধানের কথা বলে নাই। হ্যাঁ, লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম এইগুলো আমাদেরকে বলেছে। সেই জন্য তো গভর্নমেন্ট বসে নাই। গভর্নমেন্ট চায়নার সাথে কথা বলেছে, তারা কীভাবে কন্টেনার করে মানে জাহাজ তৈরি করছে, সেটা কীভাবে পাঠাবে যত দ্রুত সম্ভব। মালয়েশিয়ার সাথে আমরা কথা বলেছি, আমাদের প্রাইম মিনিস্টার একাধিকবার বলেছেন, জ্বালানি মন্ত্রণালয়ের লোকেরা বসেছেন, তাদের সাথে কথা বলেছেন, তারা যতদূর তাদের সাথে জাপানের কন্ট্যাক্ট আছে, আরও কার কাছে ভিয়েতনামের কন্ট্যাক্ট আছে, তারা এর মধ্য থেকে বাঁচায় কীভাবে আমাদের দিবে দ্রুততম সময়, অক্টোবরের মধ্যে কন্টেনারে করে কিছু গ্যাস, সেই প্রক্রিয়া হতে সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়ার চেষ্টা আমরা করছি। এগুলি মানলাম, এগুলি বৈশ্বিক সমস্যা, এগুলি হ্যাঁ। তর্কের খাতিরে তর্ক করা যাবে, কিন্তু 70 অনুচ্ছেদের বিষয়টা কি বৈশ্বিক সমস্যা? না না না, 70 অনুচ্ছেদের বিষয়টা বৈশ্বিক সমস্যা, আপনি বুঝতে পারছেন না। আপনার এই কি জুলাই চার্টার, যেটা জুলাই চার্টার আপনি পড়ে দেখেছেন 1 থেকে 47, 48 পর্যন্ত, যে এটা আপনি অধ্যাদেশের মাধ্যমে বা ইসের মাধ্যমে আমরা করতে পারি, এটা সংবিধান আমাদের ব্যারিয়ার দেয় না। হ্যাঁ, বাট এরপরের যে দফাগুলো, বাকি যে 48টা 47টা দফা আছে, সেইগুলো সংবিধান পরিবর্তন সাপেক্ষে করা যাইতে পারে। আমরা এই নির্বাচনটা যদি 70 অনুচ্ছেদ আমরা যেভাবে জুলাই চার্টার তৈরি করেছি সেভাবে হলে ভালো হতো। আর রেজাল্ট যে একেবারে উল্টোপাল্টা হয়ে যেত, বিষয়টা এরকম না। এর জন্য মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, রেজাল্ট যে জামাত ইসলামের ক্যান্ডিডেট জিতে যাবে, বিষয়টা না। হ্যাঁ, এটা হলে ভালো হতো, কিন্তু সেটা তো আমরা সংবিধান পরিবর্তন করতে হবে। তার আগে প্রেসিডেন্ট পদত্যাগ করছে, এখন তো ওই চেয়ার খালি রাখা যাবে না, বঙ্গভবনটা, এটা তো কোনো নমসে হয় না। তো সেটা আমরা করব, সেটা তো আমরা বলেছি, সকলে মিলে আমরা সেটা 70 অনুচ্ছেদের যে বিষয়গুলো আমরা উন্মুক্ত করব, সেটা করব, সেটা নিয়ে কোনো আশা করি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আপনার উত্তরগুলি পেয়ে গেছেন। যে থাকে আপনি এরপরে নিশ্চয়ই দেবেন। আকবর হোসেন, সরকারি দল বিরোধী দলের বক্তব্য, প্রাণবন্ত আলোচনা শুনছিলেন এবং তারা বলছিলেন যে 180 দিন আসলে কী করা যায় কী করা যায় না। আপনি সাংবাদিক, আপনার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। সাধারণ মানুষের যে সমস্যাগুলো, সেগুলো কি সমাধানের পথে এগোচ্ছে কিনা সরকার? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে পজিটিভ ব্যাপারগুলো দিয়ে শুরু করি। রাজনৈতিক ব্যাপার, যেমন এই গভর্নমেন্টের 6 মাসে আমরা যেটা দেখেছি যে মত প্রকাশের যে স্বাধীনতা, এটা 5ই আগস্টের পরে যেভাবে চালু হয়েছিল মোটামুটি সেই ধারাটা অব্যাহত আছে। 2-1টা এদিক সেদিক ঘটনা ঘটেছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করব। সেকেন্ড থিং হচ্ছে মানবাধিকার পরিস্থিতি, সেটা নিয়েও আমরা খুব বেশি একেবারে যে বড় আকারের কোনো মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে এটা বলা যাবে না। এটার ব্যাপারে গভর্নমেন্ট এখনও পর্যন্ত রেসপেক্টফুল আছে বলে আমার মনে হয়। থার্ড থিং হচ্ছে পলিটিক্যাল কালচার। পলিটিক্যাল কালচারে আমরা কিছুটা পজিটিভ চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। এটা লোক দেখানোর জন্য হলেও এটা হচ্ছে। সেটা কেমন? দেখুন, আমরা আগে দেখতাম যে যখন একটা সরকার ক্ষমতায় আসতো এরকম 2/3 নিয়ে, বিরোধী দলকে মেরে কেটে নিশ্চিহ্ন করে ফেলার একটা চেষ্টা করা হতো, যে বিরোধী দলকে থাকতেই দিব না, এরকম একটা ব্যাপার। বাট এই সরকারের সময় এই জিনিসটা হচ্ছে না। যদিও টুকিটাকি 2-1টা ঘটনা ঘটেছে কয়েকটা জায়গায়, এনসিপির উপরে কয়েকটা জায়গায় হামলা হয়েছে বা, কিন্তু আপনি ওভারঅল পলিটিক্যাল এনভায়রনমেন্টটা দেখেন সার্বিকভাবে, যে এমন না যে সরকার শত শত বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছে, বাড়িঘর ছাড়া করছে, এটা হচ্ছে না। এবং ফোর্থ থিং হচ্ছে পার্লামেন্ট। এখনও পর্যন্ত আমরা যে কয়েকটা সেশন দেখলাম, এটাকে মোর অর লেস আমি বলতে পারবো যে হ্যাঁ, আরও ইফেক্টিভ হয়তো হতে পারতো, বা যেহেতু শুরু হলো মাত্র, যেহেতু আমাদের 17 বছর তো পার্লামেন্ট নন ফাংশনাল ছিল, তো সেই হিসাবে পার্লামেন্টটাও একটা ফাংশনালিটির জায়গায় ফিরেছে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। ভবিষ্যতে কী হবে এখনও জানি না। এবার আসি যেগুলো মানুষের দৈনন্দিন চাহিদার ব্যাপারগুলো। যেমন 6 মাস সরকারের গেছে, এই সরকারের আরও 4.5 বছর বাকি আছে, এবং 4.5 বছর পর এই সরকারকে জনগণের সামনে আবার ভোটের জন্য দাঁড়াতে হবে। সামনের দিনগুলোতে তাদের চ্যালেঞ্জটা কী এবং যেটা তারা করতে পারেনি, আমি আপনাদের এই প্রোগ্রামে আরও 4 মাস আগে আপনারা দেখলে তখন বুঝতে পারবেন যে যখন ইরান ওয়ার শুরু হলো, আমি তখন বলে গেছি যে এই সরকারের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে হচ্ছে এনার্জি সিকিউরিটি। আমি আপনাদের এই প্রোগ্রামে বলে গেছি এই চেয়ারে বসে, তো আজকে আবার 4 মাস পরে একই কথা বলছি। এনার্জি সিকিউরিটি নিয়ে গভর্নমেন্টের কোনো প্ল্যান আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি বিএনপির ইশতেহারটা পড়েও দেখলাম, নির্বাচনী ইশতেহার, যেটা খুব ভাষা কথা, মানে খুবই জেনারেলাইজড কথা আর কি, থাকে না যে জেনারেল কথাবার্তা আর কি, স্পেসিফিক কিছু নাই।
এখন এসে আমরা যেটা বুঝতে পারছি, এই যে দেখুন অর্থমন্ত্রী বলছেন যে এই সংকট কয়েক মাসে বা 6 মাসে 1 বছরে যাবে না, এটা 2 বছর লাগবে। বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে না, আমাদের একটা এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্যাসের সাপ্লাই নেই, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রের উপরে প্রেশার পড়ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন যে আমাদের উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু সোজা কথা, এটার জন্য যে জ্বালানি আনতে হবে আমাদের টাকা নাই। মূল সংকট সরকারের টাকা নাই, সংকটটা কিন্তু ওখানে। আপনি যে জ্বালানি কিনবেন, আপনার তো পয়সা লাগবে, সেটা নাই। ফরেন কারেন্সি আপনি এখন যদি জ্বালানি কেনা শুরু করেন, দেখবেন যে এখন যে 32-33 বিলিয়ন ডলার যেটা আছে, এটা ধাই করে নেমে কোথায় চলে আসবে, যদি আপনি ফুল ক্যাপাসিটিতে সবগুলোকে আপনি রান করতে চান সরকারের। অন্যদিকে সরকার কিন্তু খরচ বাড়াচ্ছে। এই যে আজকেই দেখলাম যে সরকারি চাকরিজীবীদের পে স্কেলটাকে এটা মনে হয় সরকার বাস্তবায়ন করবে, 100% ইনসেন্টিভ মনে হয় সেখানে দেওয়া হচ্ছে। তো এই সংকটের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত, এটা আমার কাছে এটা কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত মনে হয় না। কোনটা? পে স্কেলের সিদ্ধান্ত? হ্যাঁ, পে স্কেলের সিদ্ধান্তটা দেখুন, কারণ আপনি একদিকে বলছেন আপনার টাকা নাই, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় আপনি টাকা ঢালছেন। এই অবস্থার মধ্যে শহীদুল ইসলাম বাবুল বিভিন্ন জায়গায় বলতে আরো দু একটা উদাহরণ দিতে হ্যাঁ, পারেন? সেটাই বলছি। দেখুন, শহীদুল ইসলাম বাবুল ভাই যেটা বললেন যে সরকার একটা ধ্বংসস্তূপের অর্থনীতি পেয়েছে, ভালো কথা। ধ্বংসস্তূপের অর্থনীতি পেলে আমরা দেখেছি এই অবস্থা যখন কোনো সরকার আসে, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো জায়গায় দেখবেন যে গভর্নমেন্টের একটা অস্টারিটি মেজার্স থাকে, এবং একই সঙ্গে গভর্নমেন্ট একটা এফিসিয়েন্সি ক্রিয়েট করার চেষ্টা করে যে আমি কিভাবে সরকারি খরচগুলো কমাবো। আমরা দেখতে পাচ্ছি কিছু সার্কুলার চালু হয়েছে, অমুক বিদেশ যেতে পারবে না, তমুক যেতে পারবে না, বাট বাস্তবতা কী? আপনি যদি আমাকে উদাহরণ দিয়ে বলতে পারেন, আমি এই প্রোগ্রামে উদাহরণ দিয়ে বলবো যে গভর্নমেন্টের এই, তখন ব্যক্তির নাম চলে আসবে, গভর্নমেন্টের এই সার্কুলারের পরেও কিভাবে বিদেশ সফর বা কীভাবে এই যে টাকা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে। আরেকটা বিষয় যেটা আসি, সেটা হচ্ছে যে এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ সামনের দিনগুলোতে হবে, যেটা আমি জানি অনেকে বললে হয়তো পছন্দ করবেন না, সেটা হচ্ছে যে সম্ভাব্য এই যে আমরা যেটাকে মিলিটেন্সি অ্যাক্টিভিটি, জঙ্গি কার্যক্রমের যে একটা আভাস মিলছে। দেখুন, এটা মনে রাখতে হবে যে আমরা কোন পলিটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। আমরা এমন একটা পলিটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যে যারা বাংলাদেশকে গত 17 বছর রুল করেছে, তারা বাংলাদেশকে সর্বাত্মকভাবে দেখানোর চেষ্টা করছে যে এখানে একটা জঙ্গি কার্যক্রমের উত্থান হয়েছে। এবং অতি সম্প্রতি ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে অ্যানালিটিক্যাল অ্যান্ড মনিটরিং টিম, তারা যে রিপোর্টটা সাবমিট করেছে, এটা কিন্তু একটা অ্যালার্ম বেল, এটা একটা রেড ফ্ল্যাগ। আপনি এটাকে হয়তো নাই করে দিতে পারেন, বলতে পারেন দিচ্ছে না। হ্যাঁ, আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম যে পাত্তা দিচ্ছে না। তো পাত্তা না দিলে সেদিন যে পুলিশ ওই যে সাভারে বোমা নিষ্ক্রিয় করলো কেন, এরপরে আরো কিছু অ্যারেস্ট করলো সেটা কেন? আরো বিস্তারিত আমরা এই বিষয়ে কথা বলবো, কিন্তু এটা আরো বিস্তারিত কথা বলবো আপনার সাথে। তো আমি এই বিষয়গুলোকে আমি দেখি যে সামনের দিনগুলোতে সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে চ্যালেঞ্জ আমরা কথা বলবো। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, সব কিছুই ঘুরে ফিরে কিন্তু খাদ্যের উপরে, আপনার জ্বালানি বলি বা যাই বলি, মানুষের খাদ্যটা আসলে নিশ্চিত হচ্ছে কিনা এখন যেই পরিস্থিতি, তাতে আপনার ইয়েটা কি, মানে আপনার বক্তব্যটা কি? আমি প্রথমে একটু খাদ্য মূল্যস্ফীতিটা নিয়ে কথা বলি। গত 4 বছর ধরে বাংলাদেশ উচ্চ খাদ্য মূল্যস্ফীতি অতিক্রম করছে, এবং সাধারণ মূল্যস্ফীতিটাও ছিল প্রায় 11.5%। সেইটা গত 2 মাসে কমে কমে এটা আপনার 8.5% নেমে এসেছে 8.32%। খাদ্য মূল্যস্ফীতিটা আরও কমেছে, যেটা 7.16%। এখন খাদ্য মূল্যস্ফীতিটা 1 বছর 2 বছর আগের জুলাই মাসে, ওই যে 24 জুলাইতে সেটা ছিল আপনার এটা ছিল 14.10%। তো সেখান থেকে প্রায় অর্ধেক নেমে এসছে। এখন আজকের যেই অবস্থা, সেটাতে পরপর 2টো ক্রপ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমত হলো আপনার বোরো ক্রপ ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরের বন্যায়, পরে সার্বিক বন্যায় আপনার আউশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, স্ট্যান্ডিং ক্রপস অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটোর পরে সাধারণত এক্সপেকটেশনটা হলো যে খাদ্য শস্যের দাম বাড়বে,
কিন্তু এটা খুব একটা বাড়ে নাই। প্রথমে কিছুটা বেড়েছিল, কিন্তু এখন অনেকটা স্থিতিশীল আছে। আর শাকসবজির দাম যেটা খুবই প্রভাব বিস্তার করে, সেটার দামটা যেটা বেড়েছিল সেটা এখন অনেকটাই স্থিতিশীল এবং কিছুটা কমছে। তো খুব একটা যে কমবে এখন তা না, হয়তো শীতকালীন সবজির সময় যখন আসবে তখন কমবে। কিন্তু এখন যেটা বাড়ার কথা ছিল এইটা খুব একটা বাড়ে নাই, এবং সার্বিক মূল্যস্ফীতিটাও কমেছে, খাদ্য মূল্যস্ফীতিটাও কমেছে। তো এটা একটা ভালো ম্যানেজমেন্টটা আমি মনে করি যে এটা ম্যানেজমেন্টটা ভালো ছিল। কিন্তু অন্যান্য এভিডেন্স যা আছে সেই এভিডেন্সগুলো কিন্তু মূল্যস্ফীতি বাড়ার কথা, কিন্তু সেটা যেহেতু কমেছে তাতে মনে হয় যে ভালো একটা ম্যানেজমেন্ট, এটার কারণেই হয়তো মূল্যস্ফীতিটা কমেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কতটা টেকসই হবে, প্রশ্ন হচ্ছে সেটা। দেখেন, আমরা গত 4 বছর ধরে যে খাদ্য মূল্যস্ফীতি আমরা দেখছি, সেটা কখনো বাড়ছে আবার কখনো কমছে। 2 মাস কমেছে, তার আগে কিন্তু আবার বেড়েছে। তো সামনের মাস বা এর পরের মাসে যে আবার বাড়বে না সেটা কিন্তু না, বাড়তে পারে, কারণ তখন আমনের মৌসুম আসার আগে, মরা কার্তিক যেটাকে আমরা বলি, সেই সময় হয়তো আবার মূল্যস্ফীতিটা বাড়ারই কথা। তো এর জন্য প্রিপেয়ার্ডনেস কতটা আছে সরকারের সেটাও দেখতে হবে। আরেকটি বিষয় হলো যে এই যে একটু আগেই আমাদের একজন সহ আলোচক প্রশ্ন উত্থাপন করেছেন যে এখন তো কৃচ্ছ সাধনের কথা, আমরা টাইট মনিটারি পলিসি গ্রহণ করছি, টাইট ফিসকাল পলিসি গ্রহণের কথা আমরা বলছি, আবার অপরদিকে আমরা প্রচুর ঋণ, গত 6 মাসে প্রচুর ঋণ হয়েছে সরকারের। এবং তার প্রধান কারণ হলো যে যত বেশি আমরা রেভিনিউ আহরণ করতে চেয়েছিলাম তত বেশি আহরণ করতে পারছি না। ঠিক এই সময়ে এত কি জরুরি যে আমরা পে স্কেলটা বাস্তবায়ন করতে হবে। আপনি 10% মানুষের জন্য পে স্কেল বাড়াবেন, আর 90% মানুষ যারা কাজ করছে সরকারের বাইরে, তাদের পে স্কেলটা কি হবে, এবং এটা একটা বৈষম্য সৃষ্টি করবে কিনা। তো এগুলো একটা বিবেচনার বিষয় আছে। এবং যদি পে স্কেল দেন, কতটুকু দিবেন? সাধারণত আমরা যখন চাকরি করতাম অন্য যুগে, তখন পে স্কেল যখন ঘোষণা করা হতো 50 to 60% বাড়ানো হতো। কিন্তু এখন তো গত সরকারের আমলে 120%, আর এই সরকারের আমলে শুনতেছি ওই রকম বা তার চেয়ে বেশি। তো এইটাকে আসলে খুব সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করার বিষয়। কারণ এটা হলো এক। তো 2 নম্বর, ক্রেডিটের কথা উত্থাপন করেছেন মাননীয় সংসদ, যে 10,000 টাকা পর্যন্ত সুদাসল যেতে চাই সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আপনার কাছে। আলোচনা হচ্ছিল জঙ্গি নিয়ে। আমরা বিগত 17 বছর এই যে জঙ্গির যে বিষয়গুলো সেগুলো আমরা শুনেছি, তার আগেও শুনেছি 2001 থেকে 2006 পর্যন্ত। বাস্তবতা এবং বাস্তবতার বাইরে দুটি আমরা দেখেছি। ইসলামিক দলগুলোর সঙ্গে অনেক সময় জঙ্গি ট্যাগের একটা বিষয় আমরা দেখি। আসলে জঙ্গিবাদ বলতে যা প্রচার হচ্ছে সেটার সঙ্গে বাস্তবতার মিল কোথায় এবং জঙ্গিবাদ আসলেই বাংলাদেশের এই মুহূর্তে আছে কি না, আপনাদের অবজারভেশনটা কি? দেখেন, এই যে জঙ্গি, এটা কিন্তু একটা ভারতীয় কার্ড। আমরা বিগত যে জোট সরকার ছিল, 4 দলীয় জোট সরকার, সেই সময় আমরা দেখেছি ইন্ডিয়ান যে বিভিন্ন প্রোপাগান্ডা চলেছে, বাংলাদেশ নেক্সট আফগানিস্তান হতে যাচ্ছে, এবং ভারতীয় মদত পুষ্টেই কিন্তু আমরা দেখেছি জেএমবির উত্থান এবং সারা দেশে বোমা হামলা, এগুলোর সাথে পরবর্তীতে নিরপেক্ষ যে তদন্ত এসেছিল, যতগুলো অস্ত্র তাদের পাওয়া গেছে, বোমের সাথে থেকে শুরু করে অন্য কিছু, সবগুলো ভারতীয় মেড ছিল। এই কার্ডটা খেলেছে তারা দীর্ঘদিন। বাংলাদেশ কিন্তু আফগানিস্তান হয়নি। আমাদের দেশে চরমপন্থীর পন্থার যে উত্থানটা, এটা কিন্তু আজকের না। এটার সিংহভাগ যারা দায়ী তারা কিন্তু বামপন্থী। তাদের ব্যাপারে কেউ কোনো কথা বলে না। এখনও নকশাল আছে আমাদের এলাকায়, আমরা দেখেছি এর দৌরাত্ম আছে। সেই তুলনায় আপনার এই যে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, এটা কিন্তু খুবই মার্জিনালাইজড একটা মেইন স্ট্রিম যারা ইসলামিক দলগুলো রয়েছে
তারা সেই 2001-এর পরে যখন এটা প্রপাগান্ডা শুরু হলো, তারও আগে আমরা দেখেছি শামসুর রহমানের বাসায় আক্রমণ থেকে শুরু করে অনেক নাটক হয়েছে, রমনার বটমূলে হামলা থেকে শুরু করে অনেক কিছু আমরা দেখেছি। 63 জেলায় মেইন স্ট্রিম 63 জেলায় একসাথে 63 জেলায় বোমা বোমা হামলা, হামলা, জি। মেইন স্ট্রিম ইসলামিক দলগুলোর সাথে এখনো পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেনি যে মেইন স্ট্রিম ইসলামিক দলগুলো এটার সাথে দূরতম তাদের সম্পর্ক রয়েছে কিংবা তারা এটাকে ফ্যাসিলিটেট করেছে। বরং জোট 4 জেলা জোট সরকারের আমলে ইসলামিক দলগুলো, আমার শহীদ পিতা তখন মন্ত্রী ছিলেন, সর্ববৃহৎ ইসলামী দলের আমির ছিলেন, তিনি এটার বিরুদ্ধে বই লিখেছেন, সারা দেশের আলেম ওলামাদেরকে নিয়ে এটার মোকাবেলা করা হয়েছে। তো এই যে নতুন করে আবার এই যে এটাকে কিন্তু বৈশ্বিক পরিপ্রেক্ষিতেও মুসলমানদের বিরুদ্ধে এটাকে ব্যবহার করা হয়। এটা একটা ইসলামোফোবিক প্রোপাগান্ডা, এই যে ইসলামিক জঙ্গি কার্ডটা পশ্চিমা মদতপুষ্ট হয়ে এটা বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি। গ্লোবাল রাজনীতিতে মুসলমানদেরকে মার্জিনালাইজ করার জন্য, মুসলিম মেইন ফোর্সগুলোকে মার্জিনালাইজ করার জন্য, পলিটিক্যাল ডেমোক্রেটিক ফোর্সগুলোকে মার্জিনালাইজ করার জন্য, কোনো দেশে আক্রমণের অজুহাত খোঁজার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। বাংলাদেশে এখন নতুন করে এটা যে ধোয়া তোলা হচ্ছে, এটার সাথে ইন্ডিয়ার ষড়যন্ত্র আছে কিনা আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে যেটা বলেছেন, যেটা করেছেন, এটা তিনি ঠিক কাজই করেছেন। এটাকে এত বড় করে দেখানোর কিছু নেই। যদি টুকটাক কিছু থেকে থাকে এগুলোর সাথে, যেহেতু মূলধারার ইসলামী রাজনৈতিক দলগুলো কোনো সম্পর্ক নেই, এগুলো সেভাবে হালে পানি পাবে না, সেভাবে উঠতে পারবে না। এখন এখানে আরও কিছু কথা এসেছে, বিদ্যুতের কথা আমি বলতে চাই, আর জুলাই সনদ বাস্তবায়নের কথা বলতে চাই। দেখেন, আমাদেরকে কিন্তু গণভোটের মাধ্যমে 70% প্রায় জনগণ যে ম্যান্ডেটটা দিয়েছিল, প্রথম 6 মাস অর্থাৎ 180 কার্যদিবস একটু বেশি হয়, এই সময়ের মধ্যে কিন্তু আমাদের নতুন একটা সংবিধান পাওয়ার কথা ছিল। সরকার যে এটা করতে পারলো না, এটা কিন্তু একটা বড় ব্যর্থতা। ঠিক আছে, আপনি পদ্ধতিগত যে পদ্ধতি জনগণ বলেছে সেই পদ্ধতিতে আপনি অ্যাগ্রি করেন না, আপনি সংস্কার পরিষদ চান না, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে আপনি একটা ভিজিবল কিছু দেখাতে পারলেন না, এটা কিন্তু বড় ব্যর্থতা। এবং একটার পর একটা ইভেন্ট তো চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখছি যে একটা বড় ব্যর্থতা সরকারের পক্ষ থেকে আছে। সরকার 6 মাসের মধ্যে নতুন কোনো সাংবিধানিক সংস্কারের কিছুই করতে পারল না, এটা একটা বড় ব্যর্থতা। বিদ্যুতের ক্ষেত্রে দেখেন, এই যে এই সংকটের মূল বিষয়গুলো তো আমাকে দেখতে হবে। গত অনেক দিন ধরে এই যে আকবর ভাই যেটা বললেন, উনি 4 মাস আগে এটার ব্যাপারে প্রশ্ন রেজ করেছেন, আমরাও কিন্তু কথা বলেছি। বিদ্যুতের মূল যে বিষয়টা, আমাদেরকে কিন্তু দীর্ঘদিন ধরে আমদানি নির্ভর যে এলএনজিটা রয়েছে, এটার উপর নির্ভরশীল করে ফেলা হয়েছে। দেশীয় কোনো কূপ খনন করা হয়নি দীর্ঘদিন। আমরা বলেছিলাম এই যে দেশীয় কূপগুলো আছে এবং বাপেক্স আমাদের যে গ্যাস কূপ খননের মূল যেই প্রতিষ্ঠানটা রয়েছে, এটাকে কিন্তু ঠুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে। আমাদের 5টা রিগিং সিস্টেম রয়েছে, কিন্তু এটা সবগুলো চালানোর সক্ষমতা বাপেক্সের নেই। এটাকে শক্তিশালী করার কোনো পরিকল্পনা আমরা দেখছি না। আমাদের ভোলায় গ্যাস রয়েছে, এটাকে পাইপলাইন দিয়ে হোক, নদীর তলার পাইপলাইন দিয়ে হোক, ব্রিজ দিয়ে হোক, এটাকে নিয়ে এসে যে রূপসাতে বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে 800 মেগাওয়াটের, এটা চালুর কোনো পরিকল্পনা আমরা দেখছি না। এলএনজি নিয়ে যেটা হচ্ছে, এলএনজির আপনার বাউল ভাই বললেন অনেক ডেসপারেট মেজার এখন নেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু আপনি আজকে যদি ডিসিশন নেন, আপনার গ্যাস আসতে কিন্তু অনেক দিন সময় লাগে, 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস একটা শিডিউল করা হয়। কিভাবে শিডিউল করা হয়? আমাদের G2G কন্ট্রাক্ট রয়েছে, এটার একটা শিডিউল রয়েছে, এমওইউ রয়েছে কাতারের সাথে, অন্যান্য দেশের সাথে, সেখান থেকে আস্তে আস্তে আসছে। এর ছাড়া আমরা স্পট মার্কেট থেকে কিনি। এই স্পট মার্কেটের আপনারা ফ্যাসিবাদের আমলে যাদের কন্ট্রাক্ট ছিল ভ্যালিডলি বাতিল করেছেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কথা হলো, যাদেরকে আপনারা নতুন লাইসেন্স দিয়েছেন তাদেরকে দলীয় বিবেচনায় কেন দিলেন? তাদের সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে এই গ্যারান্টি ক্লজ কেন রাখলেন না? পেনাল্টি ক্লজ কেন রাখলেন না? তাদের যে শিডিউল বিপর্যয় ঘটায় দিল, এটা তো জনগণ জানতে চায়। কাদেরকে আপনারা লাইসেন্স দিলেন, কেন তারা এই ডেলিভারি করতে ব্যর্থ হলো? এগুলো কিন্তু দিতে হবে। আপনার পিডিবির 55,000 কোটি টাকা লোন রয়েছে, এই বকেয়া রয়েছে যারা বিদ্যুৎ উৎপাদন করে পাওয়ার প্ল্যান্টগুলোর কাছে। এই টাকা আপনারা দিচ্ছেন না, না দেওয়ার কারণে তারা বিদ্যুৎ আনতে পারছে না। বলছেন টাকা নাই, ফাইন। এই যে ব্যাংকিং খাতের যে সর্বনাশটা আপনারা করলেন, ইসলামী ব্যাংক নিয়ে যেই ধরনের আমরা দেখলাম ঘটনাগুলো ঘটলো, মানুষ এত পরিমাণ তারা বিশ্বাস হারিয়েছে গভর্নমেন্টের প্রতি। 4 দিনে 1 সপ্তাহে 4,000 কোটি টাকা তারা উইথড্র করে নিয়েছে। ইসলামী ব্যাংক এরকম একটা লাভজনক ব্যাংক। এসালম যা করেছে তো করেছে, সেটার ব্যাপারে আপনারা কিছু করেন নাই, করছেন না, সেটা ভিন্ন বিষয়। গত 2 বছরে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছিল। এটাকে এখন এমনভাবে আপনারা পঙ্গু করে দিচ্ছেন যে এটা সরকারের কাছ থেকে 9,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা এখনকার হিসাবে 14,000 কোটি টাকা ধার নিতে বাধ্য হয়েছে। এই টাকা আপনারা কীভাবে দিচ্ছেন? টাকা ছাপিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আমরা বলেছিলাম, আপনারা যে বাজেটটা নিয়েছেন 9 লক্ষ কোটি টাকার বেশি বাজেট নিয়েছেন, উচ্চবিলাসী, তখন বলেছেন না এটা উচ্চবিলাসী না, আমরা এটা বাস্তবায়ন করব। এখন কেন বলছেন টাকা নেই? এই বাজেটের
একটা 1/3 এটা আপনারা বলছেন লোন করে আপনারা বাস্তবায়ন করবেন। ঘাটতি বাজেট, এটা বড় ঘাটতি বাজেট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এর 2/3 আপনারা লোন নেবেন হলো দেশীয় সোর্স থেকে। বাংলাদেশের ব্যাংকগুলোর যে অবস্থা, আপনারাই বলছেন টাকা নেই, ব্যাংকগুলোকে আপনারা ছাপিয়ে টাকা দিচ্ছেন। এখান থেকে আপনারা লোন নিয়ে মুদ্রাস্ফীতি কীভাবে কমাবেন? কমানোর তো কোনো উপায় নেই। এরপরে বাইরে থেকে লোন আনবেন বলছেন 1,12,000 কোটি টাকা, এরকম কোথার থেকে আনবেন? কোনো পরিকল্পনা আছে? যদি আপনি এখন IMF-এর কাছে যান, বিশ্বব্যাংকের কাছে যান, তারা তো বলবে জ্বালানি খাতের ভর্তুকি উইথড্র করো, তারা তো বলবে যে তোমার ওই ডলারের মার্কেটটা উন্মুক্ত করে দাও। তখন মুদ্রাস্ফীতিকে আপনারা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? মানে গোটা জিনিসটাই একটা বড় ধরনের পরিকল্পনার অভাব। জ্বালানি খাতে আকবর ভাই যথার্থই বলেছেন, আমরা কিন্তু বারবার বলেছি জরুরি ভিত্তিতে একটা করেন, আপনার টাস্কফোর্স করেন, আমরা একটা জ্বালানি নীতি প্রণয়ন করি। মানে শর্ট টার্ম পরিকল্পনাগুলো তো আমরা দিয়েছি। এখন আপাতত আপনারা এই যে টাকাগুলো বাকি আছে, বকেয়া আছে বিদ্যুৎ কোম্পানিগুলো উৎপাদনকারীদের কাছে, সেটা দিয়ে দেন। আমাদের দেশে যখন রান্নাঘরের চুলা জ্বলছে না, তা আপনি কি জানেন যে কোটি কোটি টাকার কয়লা পুড়ছে, এটা আমরা ইউজ করছি না। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে আছে। তারপরে এই যে জ্বালানির অভাবে, ফার্নেস অয়েলের অভাবে যে এই তেল নির্ভর যেগুলো, সেগুলো বন্ধ হয়ে আছে। এইগুলো চালু করার ব্যবস্থা করেন। এটা শর্ট টার্ম একটা আপনার সলিউশন। মিড টার্ম যেটা আমাদের ওভার ওয়ার্কিংয়ের মাধ্যমে যে সমস্ত জায়গায় গ্যাস কূপগুলো রয়েছে, এগুলা এক্সিস্টিং গ্যাস কূপ যদি পুনর্খননের ব্যবস্থা করেন, তাহলে এখান থেকে কিন্তু অনেক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোলা গ্যাসের উপর ভাসছে, নোয়াখালীতে আছে, বিবিয়ানা, তারপরে যে তাল্লো এবং শেভরন, তারা তো গ্যাস করার জন্য বসে আছে, এদেরকে আপনারা দিচ্ছেন না। এইগুলো আমরা তো বলেছি, আপনি একটা ইমার্জেন্সি করেন, টাস্কফোর্স করেন, সংসদকে ইমার্জেন্সি সংসদ ডাকার জন্য তো বিরোধী দলীয় নেতা বলেছেন, এটা আপনারা তো ডাকছেন না। ডেকে এটা সমাধান করেন, কৃচ্ছতা সাধন করেন। এখন এত উচ্চবিলাসী বাজেটের তো আমাদের দরকার নেই। এত উন্নয়ন করবেন, আদিকে আপনার জনগণের সাফারিং বাড়ছে। এইগুলাকে যদি আপনি এভাবে করেন, মানে অবহেলা করেন এবং বিরোধী দলের উপরে পয়েন্ট আউট করেন যে আপনারা অযথা জনগণকে বিভ্রান্ত করছেন, এভাবে কোনো সমাধান আসবে না। সরকারকে যেটা করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। ব্যাংকিং খাতের যে অব্যবস্থা আছে, এটাকে কন্ট্রোল করতে হবে। বিদ্যুৎ থেকে শুরু করে সকল ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হচ্ছে, এখন সরকার দুর্নীতি ফ্যাসিলিটেট করছে। ফ্যাসিবাদের দোসর সেই বসুন্ধরাকে কিন্তু এই তেলের মনোপলি দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছিল। আমরা হাউকাউ করার কারণে, বিরোধী দল এখানে ভয়েস রেজ করার কারণে এটা কিন্তু স্থগিত হয়েছে। তো এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। তাহলেই আমরা মনে করি যে আমাদের গণতন্ত্রের যে অঙ্কুর নতুন একটা সূচনা হয়েছে, এটা একটা ভিত্তি পাবে, একটা আসবে, আপনার স্থায়িত্ব আসবে ইনশাআল্লাহ। সতীশ বাবু, অনেকগুলো ইস্যু, কোনটা রেখে কোনটা আপনি শুরুতে শুরু করেন যে নতুন করে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, না, সেটা তারা কেন শিডিউল বিপর্যয় করলো? না, অনভিজ্ঞতা। শিডিউল বিপর্যয় যে কেউ করতে পারে। বাস্তবতা যদি আপনার সোর্সের জায়গায় যদি আপনার বিঘ্ন ঘটে যায়, তাহলে প্রাইভেটাইজেশন হোক আর সরকারিভাবে হোক, সেটা তো বিঘ্ন হতেই পারে। আর জ্বালানির যে ইস্যুটা, জ্বালানির ইস্যুতে আমি আমার মতো করে এক্সপার্ট মতামত আমি দিতে পারবো না। এই বিষয়ে আমি বিশেষজ্ঞ না। আমি যতটুকু জেনেছি, যারা জ্বালানি বিষয় নিয়ে কাজ করেছেন এবং যাদের অভিজ্ঞতা আছে, বুয়েটের প্রকৌশলী তামিম সহ আরও বেশ কয়েকজনের সাথে সরকার ইতিমধ্যে বেশ কয়েকবার বসেছে এবং তাদের মতামত নিয়েছে। মতামত নেবার পরে যেই বিষয়গুলো সামনে আসে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এই বিষয়গুলো সব কিন্তু করেছে। তারপরে বিরোধী দলের যে মতামত আছে, সেটাও সরকার বিবেচনা করেছে, করবে। তো এটা সব মিলিয়েই তো আমরা করব। এখন যদি আপনারা বলতে পারেন যে শর্ট টার্ম, যেটা প্রধানমন্ত্রী আপনাদেরকে বলেছে যে আপনারা বলেন সুনির্দিষ্ট, আবার সংসদ তো 27 তারিখে শুরু হয়ে যাবে, হ্যাঁ, এর মধ্যে যদি আপনার কোনো মতামত থাকে আপনারা বলবেন বিষয়টা। আর আমরা যারা নাগরিক, আমাদেরও কিন্তু সাশ্রয়ী হবার ব্যাপার আছে। ওই ভাতের বদলে আলু খান, বিষয়টা এরকম না। ধরেন আমাদের ইলেকট্রিসিটির মিসিলেন্স আছে, কিন্তু আমরা এই যে এখানে টকশো করছি, কথা বলছি, আমরা যদি, বা আপনারা যদি টেলিভিশনেও প্রতিনিয়ত বলতে থাকেন, এখান থেকে 500-1000 মেগাওয়াট গ্যাস মানে বিদ্যুৎ কিন্তু সেভ করা যায়। আমাদের প্রচুর মিসিলেন্স আছে, আমাদের চোরা লাইন আছে, গ্যাসেরও আছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সচেতন হবার প্রয়োজন আছে। আর ধরেন যেখানে ব্যাংকিং সেক্টরের কথা বললো, ব্যাংকিং সেক্টরে বিশৃঙ্খলা, এক ইসলামী ব্যাংকের কিছু পরিবর্তন, এটা ব্যতি রেখে ব্যাংকিং সেক্টরে এমন কোনো এই সরকার আসার পরে তোগুলো কি কোনো জায়গায় কিছু ঘটছে, বাংলাদেশ ব্যাংকে চুরি হয়ে, এরকম কোনো, তারা ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকের ব্যাপারে বলতে চায় না। তারা ইসলামী একটা ব্যাংক বলে লাভ আছে, ইসলামী ব্যাংক তো একমাত্র ব্যাংক না। যাই হোক, ঠিক আছে, সেটা তারা বলতেই পারে। কিন্তু আপনি জানেন, এর আগে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট যেটা
ছিল এক পরিবারের 2 সদস্য থেকে 4 সদস্য করা বা টার্ম দ্বিগুণ করা, এটা করাই হয়েছিল এখানে লুটপাট করবার জন্য। সেটা কিন্তু বন্ধ করা হয়েছে, রেগুলেশন অ্যাক্ট, সেটা পরিবর্তন আগের মতো চলে গেছে। তারপরে ব্যাংকিং সেক্টরে সরকারি মানে ব্যক্তি মানে কি বলে বাইরে থেকে লোক নিয়োগ, রাজনৈতিক নেতৃত্ব নিয়োগ আমরা অনেক জায়গায় নিয়ে কিন্তু ব্যাংকিং সেক্টরে প্রাইম মিনিস্টার এটা অ্যালাউ করে না। এখানে একটা অর্থনৈতিক খাত, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, এইটাও কিন্তু একটা ইতিবাচক দিক। তো সেই জন্য দেখেন এই যে এরা ভাই যেটা বললেন, আমাদের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাহেব যেটা বললেন, এই যে এতগুলো চ্যালেঞ্জ, ফার্স্ট অফ অল একটা হলো পতিত শক্তি, তার সমস্ত মেকানিজম এখানে সরকারকে ডিস্টার্ব করবার জন্য কিন্তু মানে প্রথম থেকে কাজ করছে, ফেল করানোর জন্য। আমাদের একটা অক্ষ শক্তি, প্রায় প্রতিবেশী অক্ষ শক্তি চতুর্দিকে ঘিরে আছে, তাদের সমস্ত মেকানিজম এইখানে আছে, আপনি বুঝতে পারেন তাদের ভূমিকা, কর্মকাণ্ড। এর মধ্যে দেশের মধ্যে আমাদের নতুন রাজনৈতিক দল এবং আমাদের বিরোধী দল যারা, তারা যেভাবে সরকারকে মানে মানে কি বলে হাইনের মতো যেভাবে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার মতো একটা বাস্তবতা, সকাল বিকেল অভ্যুত্থান করে ফেলবো, হয়ে যাবে ব্যর্থ, 6 মাস থাকবে না, টিকবে না, এই যে দায়িত্ব জ্ঞানহীন আচরণ বা কথাবার্তা, এর মধ্যে দিয়ে সরকারকে চলতে হচ্ছে। এর মধ্যে বহুমুখী কূটনৈতিক বাস্তবতা আছে, যুদ্ধ আছে। এই যুদ্ধটা যদি না হতো তাহলে আমাদের এই সমস্যা হতো না। তার মধ্যেও আপনি দেখেন রিজার্ভ কত 18 মিলিয়ন এসে, সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দ্বিগুণ হয়েছে। আমাদের এমন যে একবার এরা বিষয় এরকম না। তারপরে যে মূল্যস্ফীতি এই 6 মাসের মধ্যে আপনার 13 থেকে 12 থেকে 11 থেকে 14 থেকে আপনার 8.3, ইজ ইট ম্যাটার অফ জোক? এটা কি সম্ভব? লুটেরও অর্থনীতি যদি না হয়, মানে অর্থনীতি যদি এরকম না হতো, বিএনপির যদি সদিচ্ছা না থাকতো, এটা সম্ভব না হয়, হয়তো এটা বাড়তেও পারে, বাড়বে। সেটা ধরেন জঙ্গি ইস্যু, আপনি যেটা বলছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এখানে জঙ্গি হয়ে গেছে, এরকম একটা ন্যারেটিভ অলওয়েজ কিন্তু বানানো হয়, আমরা দেখছি। ধরেন মানে আমাদেরও দায়িত্ব জ্ঞানহীন আচরণ আছে। একটা ঘটনা ঘটলেই আমরা বলে দিলাম বিএনপি জড়িত, মির্জা আব্বাস জড়িত, বিরোধী দল জড়িত। এটা তো এটা আওয়ামী আমলের শেখ হাসিনার বক্তব্যের মতো। যেমন হাদি গুলিবিদ্ধ হইলো, দেখেন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে মির্জা আব্বাস দেখতে গেল আমাদের এই এনসিপি বা তারা বন্ধুরা কি আচরণটা করলো ওইখানে, তার মানে মির্জা আব্বাসই খুনি বানাই দিল। অথচ সেই হাদিকে আনবার জন্যে এখন প্রাইম মিনিস্টারকে স্টেট টু স্টেট মানে একটা কঠিন হাদির খুনিদের আনবার জন্য ভূমিকা রাখতে হচ্ছে, এবং দিনে দিনে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে। সেই জন্য দায় চাপানোর যে রাজনীতি, অপসংস্কৃতি, এই রাজনীতি থেকে যদি আমরা না বেরোইতে পারি তাহলে, এবং জাতীয় কিছু ঐক্যের ব্যাপারে বা জাতীয় কিছু স্বার্থের ব্যাপারে যদি আমরা ঐক্যবদ্ধভাবে মতামত না রাখতে পারি, বা এই যে বিভাজন, বিভেদ, ব্লেম গেমের রাজনীতি, এটা যদি আমরা করি, এটা হবে না। কারণ ক্রাইসিস তো ক্রাইসিস। আপনিও যদি কালকে ক্ষমতায় চলে আসেন, বিএনপি ছেড়ে দিলে আপনি কি করতে পারবেন, কি বাস্তবতা আছে, সেই ইস্যুগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তার আরও ধরেন মানে কি বলবো, কি এই যে মানে 70 অনুচ্ছেদের ব্যাপারে যেটা বলা হলো, যে এমপিরা চাপাই দেওয়া হয়েছে, জোর করে দেওয়া হয়েছে। শোনেন, এটা একটা নোটিশ দেওয়া হয়েছে যে 70 অনুচ্ছেদকে স্মরণ করে দেওয়া হয়েছে, কারণ আমরা নতুন এমপি, অনেকেই সংসদীয় রীতিনীতি, কালচার, আইন সম্পর্কে আমাদের অনেকের কিন্তু ধারণা নাই। সেই বিষয়টা তাদেরকে অনেকেরই নাই। ধরেন সেই এই সংসদে তেমনও বক্তব্য, মানে স্পিকার আমি এই বিলের এই বিরোধিতা করি, এরকম তোর বিলি নাই, সরি আমি বসে গেলাম, এরকম বক্তব্য হয়েছে এই সংসদে। তো আমরা দেখছি মানে যে বিলি নাই সেই বিলের সে বিরোধিতা, এরকম নানান ধরনের উদ্ভট কথাবার্তা হয়েছে। তো আমরা চাই না যে সেই ধরনের কথা হোক, সেই জন্য এটা বলা হয়েছে। আর মনে করাই দেওয়া না তো করাই দেওয়ার কোনো ব্যাপার না, এমনিও যা রেজাল্ট অমনিও তাই রেজাল্ট, সেই রেজাল্ট। এখন ওলি আহমেদ সাহেব হয়েছেন, ভালো কথা, তো হলো একটা প্র্যাকটিস তো হইলো। একসময় তো এই ভোটের প্র্যাকটিসে ছিল না, আমার যে একটা ভোটের মূল্য আছে, এত কষ্ট করে এমপি হইলাম, এই প্র্যাকটিসটা তো চালু হোক, এবং এটা 70 অনুচ্ছেদ ব্যতিরেক হইলে আমরা ভালোভাবে দিতে পারবো। অনেকগুলো ইস্যু, ধরেন কি বলবো, এই যে আগ্রাসনের বিরুদ্ধে যে অবস্থানটা, এটা তো বিএনপির জন্য নট এ ম্যাটার অফ জোক। তারেক রহমান, প্রধানমন্ত্রী জিয়াউর রহমান আমাদের তো দালালি বানাই দিচ্ছিল, আমাদের বিরোধী দলের বন্ধুরা, ভারতের দালাল আমরা, আর কিছু ইউটিউবাররা তো আছেই, ভারতের কাছে দাসখত দিয়ে তারেক রহমান দেশে আসছে, এবং ভারতের কথার বাইরে এক বিন্দু চলতে পারবে না, এই ন্যারেটিভ তো দীর্ঘদিন এখানে বয়ান করা হয়েছে। অথচ ফাইটটা বিএনপিকেই করতে হয়েছে, জিয়াউর রহমানের সন্তানকে করতে হয়েছে, খালেদা জিয়া জীবন দিয়ে সেটা প্রমাণ করে গেছে যে আমরা এই দাসখতের রাজনীতি কখনো করি না, করবো না, করতে চাই না। তো যাই হোক, এর মধ্যেও সরকারের ব্যত্যয় আছে, ভুলভ্রান্তি আছে। এই দেখেন বিএনপির এর মধ্যে ওরা যেটা বললো, নিশ্চয়ই আমি এটা চিন্তা করবো বা আমি সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে আপনার ওই পে স্কেলের এই বাস্তবতাটা যুক্তিসঙ্গত হবে কি হবে না, এর মধ্যে সামাজিক সোশ্যাল সেফটি নেটের এখানে হচ্ছে আপনার
10% মানুষকে সুবিধা দিতে গিয়ে বাকি 90% 90% মানুষকে আপনারা মানে বঞ্চিত করা বা তাকে ক্ষতিগ্রস্ত করা, মানে জিনিসপত্রের দাম তো বেড়ে যাবে। না না, ঠিকই আছে, আলোচনা হচ্ছে, ঠিক আছে, এটা আমরা বলেছি, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা এটা আমাদের সংসদীয় কমিটির মিটিং আছে 19 তারিখে, আমরা নিশ্চয়ই তুলে আনবার চেষ্টা করব যে এই বিষয়গুলা এখনই সময়টা দেখে বুঝে। আর তেল দেখেন, এই 11 বিলিয়ন ডলার এই জ্বালানি পারপাসে কিন্তু এই কয়েক মাসে বিএনপি খরচ করতেছে 11, যেটা রেকর্ড। এর আগে এই সময়ে বাজেটের এই বাস্তবতায় 6-7 বিলিয়ন ডলারের বেশি খরচ হয় না, আমরা রেকর্ডটা দেখলাম। সেখানে গভর্নমেন্ট এই খাতে 11, তেলের খাতে ধরেন 21,000 কোটি টাকার মতো, গ্যাসের এখানে 11,000 কোটি টাকার মতো, সারের এখানে ওইখানেও 10,000 কোটি টাকা এক্সট্রা মানে বরাদ্দ করা লাগতেছে সারের জন্য ভর্তুকি। জানেন আপনি সার, উনি বলতে পারবেন, আমরা যেই সার এখানে 1200 টাকায় বিক্রি করি বস্তা, সেই সার মিয়ানমারে সেই সার 3,000 কোটি টাকা, কি পরিমাণ ভর্তুকি সরকারকে দিতে হয়। তবু এই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই, আমাদের উৎপাদনের ব্যাপার, আমাদের জাতীয় অর্থনীতির ব্যাপার। সুতরাং সরকার এই যে বলছিলেন আপনি সার কারখানা তো বন্ধ। হ্যাঁ, এই সার পাচ্ছে না, গ্যাসের কারণে না, সার পাচ্ছে না সেটা না, এখন পর্যন্ত আমাদের সার আছে। এই বিষয়টা আমরা জানি, অক্টোবর পর্যন্ত আমাদের আছে, সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত যে সার লাগবে সেইটা আমি জানি, আমি সার বিষয় কমিটিতে আছি। একটু আপনার কাছে আমি এটা বিগত দিনে অভিযোগ করা হতো, নিশ্চয়ই বর্তমান সরকার এই অভিযোগ নেবে না, সেটা হচ্ছে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেয়ে কিনে আনাটাকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, এই যে ভালো কথা বলছেন। ধরেন ঘোড়াশাল সার কারখানা, এই সার কারখানাগুলো এত পুরনো যে এখানে নানান যান্ত্রিক ত্রুটিগুলো যোগ লেগেই থাকে। ঘোড়াশাল সার কারখানা মাঝখানে বন্ধ হয়েছিল, সেটা রিপেয়ার করা হয়েছে, সেখান থেকে মোটামুটি একটা প্রোডাকশন, ইউরিয়াটা আমরা পাই এখান থেকে। কিন্তু 4 ধরনের সার, ডিএপি আছে, অন্যান্য আছে। এই সারগুলো আমাদের ম্যাক্সিমাম মিডল ইস্ট থেকে, চায়না থেকে আমদানি করতে হয়। কাতার, সৌদি আরব, তারপরে টার্কি, তারপরে পাশে মিশর, এইসব জায়গা থেকে আমাদের সার আমদানি করতে হয়। কিন্তু উনি তো একটা গোলযোগ রেখে গেছে। বাট এটা দ্রুত অনেকগুলো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, প্রাইভেট সেক্টরে কিছু দেওয়া হয়েছে, যেটা বিগত দিনে দেওয়া হয়। এবং আমরা চেষ্টা করছি, এবং এই খাতে আমাদের যেহেতু সার একটা উৎপাদনের খাত, আমাদের সরকার সিরিয়াসলি এই বিষয়গুলো কনসার্ন, যে সার যাতে ভয়ঙ্কর কোনো সংকট না হয়ে যায়। বেসিক্যালি এই সিজনটা, আর ওই বড় সিজনটা যেটা গেল, আর ওই সিজনটা, এই 3টা সিজনে আমাদের সার তো একটা সিজন চলে গেছে, বাকি সামনে শীতের সিজন আছে, যেটা আপনার শাকসবজি, এখানে খুব ম্যাসিভ প্রয়োজন নাই। সেই জন্য আমরা হিসাব করে দিয়েছি আমাদের স্টক যা আছে তাতে আমাদের অক্টোবর একেবারে ফুল চলে যাবে, বাকিটা কিছু অন প্রসেস আছে, পথে আছে। আমরা সার কারখানা যেগুলো বন্ধ, ঘোড়াশালের পলাশ ফার্টিলাইজার বন্ধ, চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার বন্ধ, সিএফিউল বন্ধ, যমুনা ফার্টিলাইজার বন্ধ, আশুগঞ্জের ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি বন্ধ, ওই যে ম্যাক্সিমাম ধরেন গ্যাস, কাপকো বন্ধ, ডিএপি ফার্টিলাইজার বন্ধ। জি, সেগুলো উৎপাদনে যাবে নিশ্চয়ই, আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা কৃষি বিষয়ে বিস্তারিত শুনবো অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে। তবে তার আগে আমরা আকবর হোসেনের কাছে একটু জেনে আসি। তিনি বলছিলেন বিরতির আগে জঙ্গি ইস্যুটি একবার স্পষ্ট করেই কিন্তু ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলছিলেন এটা ভারতীয় একটা কার্ড। এটা বলে কি আসলে, এটা বলার ঠিক আছে, আপনি বলেন রাজনৈতিকভাবে বলেন, যে এটা বলে কি মানে সুযোগ তৈরি করা হচ্ছে কিনা কোনো? না, দেখুন, আসলে হচ্ছে কি যে এখানে মানে উগ্রপন্থার উত্থান আছে কি নাই সেটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে যে বাংলাদেশকে কিভাবে দেখা হবে সামনের দিনগুলোতে। আমি ওই জায়গাটাতে কনসার্ন এক্সপ্রেস করছি। যেহেতু ইউএন সিকিউরিটি কাউন্সিলের একটা এক্সপার্ট কমিটির রিপোর্টে বাংলাদেশের নামটা একবার চলে এসছে, সো তার মানে হচ্ছে সামনের দিনগুলোতে তারা বাংলাদেশকে চোখে চোখে রাখবে। এবং আপনারা তো জানেন যে এটাকে নানাভাবে ফুয়েল করার জন্য আরও বিভিন্ন গোষ্ঠী আছে। সুতরাং সরকার এটাকে কিভাবে ট্যাকেল করবে তাদের সেই স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে। একেবারে উড়িয়ে না দিয়ে ঘটনা যতই ছোট হোক, তো সেটাকে কিভাবে ট্যাকেল করবে ওইটা তাদের দরকার। সেকেন্ড থিং, অনেক কথা বলা হচ্ছে যে পররাষ্ট্র নীতির ব্যাপারটা, ভারত প্রসঙ্গ। প্রধানমন্ত্রী আপাতত ভারত যাচ্ছেন না, এটা তো আমরা দেখলাম। দেখেন, আমার এখানে একটা অ্যানালিসিস আছে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভারত যাবেন কি যাবেন না, এটা এটা একটা বড় প্রশ্ন। কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রী ভারতে গেলে কি হবে আর না গেলে কি হবে। আমরা কি ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, এটাকে কি আমরা একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলবো, নাকি সেখানে আমরা নতুনভাবে এটাকে রিকনস্ট্রাক্ট করব পরিবর্তিত পরিস্থিতিতে? এখন আপনি যে কিছুই করেন না কেন, এটার জন্য কিন্তু আপনার একটা ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট লাগবে। এই যে আজকের কথাই ধরেন যে হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে কে? আমেরিকা।
এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনার উনি আজকে ইজিপ্টে হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সো ডিপ্লোমেসিতে কখনো আলোচনা বন্ধ হয়ে যায় না। ডিপ্লোমেসি ইজ নট সামথিং টু ডিস্ট্রয়, ইটস রাদার ক্রিয়েটিং ব্রিজ। আপনি যদি এটাকে ব্রিজ করতে পারেন, আমি ভারতের সঙ্গে নেগোশিয়েট করব, যতটা আমার দিকে আনা যায় আমি সেটা করব, সেটা চেষ্টা করব। সরকার যাচ্ছে না বা এর আগে স্টেটমেন্ট দিয়েছে, আমি জানি যে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, বাংলাদেশের ভেতরে একটা হিউজ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, সরকারের ওই ব্যাপারটা মাথায় নিতে হয়। কিন্তু সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্রিফিংটা যেভাবে করেছে, সর্বশেষটা, আমি আগের স্টেটমেন্টের কথা বলছি না, এই কথাগুলো হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে না বললেও চলতো, তারা এগুলো ভারতকে কনভে করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই ব্রিফিং দেখে মনে হচ্ছে তাদের অডিয়েন্স হচ্ছে আমরা, বাংলাদেশের মানুষ। তাহলে আপনার যে কনসার্নগুলো, হ্যাঁ সেখানে যাওয়ার পরিবেশ নেই, খুবই সত্যি কথা। হ্যাঁ, কেন যাবেন, খুবই সত্যি কথা। আপনি হাসিনাকে সেখানে ফ্যাসিলিটেট করবেন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে আপনার সঙ্গে হাত মেলাবেন, খুবই সত্যি কথা। কিন্তু ডিপ্লোমেসিতে যা কিছু হয় এটা কি বিহাইন্ড দ্য সিন হয়, এটা এরকম ওপেনলি হয় না। ওপেনলি বললে সেখানে আর ডিপ্লোমেসি থাকে না, তখন সেটা শত্রুতায় রূপ নেয়। এখন আমার কথা হচ্ছে যে ভারতের উপর চাপ প্রয়োগ করা বা সেটা কারা করবে, সেটা হচ্ছে এদেশের সিভিল সোসাইটি করবো, আমি করব, আপনি করবেন, আরেকজন করবে, তারা বলবে ব্যাপারগুলো। ফরেন মিনিস্ট্রি ওইভাবে বলবে না। ফরেন মিনিস্ট্রি যেটা বলবে তাদের একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলতে। ইন্ডিয়া কি করছে দেখেন, ইন্ডিয়া তাদের পুরো মিডিয়াকে লেলিয়ে দিয়েছে, তাদের সিভিল সোসাইটিকে লেলিয়ে দিয়েছে, কিন্তু তাদের ফরেন মিনিস্ট্রি যখন ব্রিফ করে তারা কিন্তু তাদের লাইনের বাইরে তারা যায় না। সো আমি মনে করি যে ফরেন মিনিস্ট্রিকে বাংলাদেশের খুবই জনতুষ্টির বিষয়ের দিকে না তাকিয়ে আপনি ব্রিফ না করেন, কোনো অসুবিধা নেই, বা সেটাকে আপনি অন্য ল্যাঙ্গুয়েজে বলেন। প্রধানমন্ত্রী যাচ্ছেন না, দ্যাটস আ বিগ সিগন্যাল। এর বাইরে আর এমন কিছু হলো। আমার ধারণা যে আমরা শুধু, এটা আমি ইন্ডিয়ার প্রসঙ্গে বলছি না, সামনের দিনগুলোতে আমাদের ফরেন পলিসি এবং আমাদের ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি এগুলো কি হবে, এগুলো নিয়েও কিন্তু আমাদের ভাবনার বিষয় আছে। এবং আপনি আরও দেখেন যে সরকার 6 মাস এসছে, এই কথাটা নিয়ে আমি বলতে চাই যে সরকারের ফরেন পলিসিটা আসলে কি, সরকার কোন দিকে ভাবছে, এইটা নিয়েও কিন্তু বিভিন্ন দেশের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে এই সরকার কি চায়নার সঙ্গে মোর একটা স্মুথ রিলেশনশিপ করতে চায়, ইন্ডিয়াকে পুরোপুরি বাদ দিতে চায়, নাকি আমেরিকার পকেটে আছে, ইউরোপিয়ানরা কিভাবে দেখে। সো আমি যেটা ধারণা করছি গভর্নমেন্ট হয়তো সবগুলোকে একটা সমন্বয় করার চেষ্টা করছে, কিন্তু সমন্বয় করার চেষ্টা করলে যেটা হবে যে দেখুন, আমরা যদি আমাদের মধ্যে একটা মানে বাইপার্টিজান কনসেনসাস না থাকে, যেটা আমরা দেখি যে ভারতের ক্ষেত্রে বিএনপি, আওয়ামী লীগ বা বিএনপি, জামায়াত, এনসিপি, তাদের সবার মধ্যে একটা অভিন্ন সুর আছে, যার কারণে ওই ব্যাপারটাতে সরকারকে ডিসিশন নিতে সুবিধা হয়, বাট অন্য আরেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় না। এখানে যেটা আপনি একটু আগে বললেন যে তেল গ্যাস বা যে এনার্জি সিকিউরিটির ব্যাপারটা, এই এনার্জি সিকিউরিটির ব্যাপারটার সঙ্গে কিন্তু ডিপ্লোমেসি জড়িত। কারণ কি, আপনি গভর্নমেন্ট ডাকছেন এনার্জি এক্সপার্টদেরকে যে এটাতে আমরা কি করতে পারি, কি করা যায়, ভালো কথা, কিন্তু ব্যাপারটা কিন্তু এক্সপার্টদের ডাকার বিষয় না, ইটস এ ম্যাটার অফ পলিটিক্যাল ডিসিশন। আপনি কী করতে চান, এক্সপার্টরা তো আপনাকে বলছেন যে আপনি এটা করেন বা এটা করবেন না, কিন্তু আপনি কি রাজনৈতিক ঝুঁকি নিয়ে সেইটা করতে পারবেন না। যেমন একটা কথা আমি আজকে দেখলাম যে একটা মিডিয়াতে রিপোর্ট হয়েছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে উদ্ধৃত করে বলা হয়েছে যে সরকার ভাবছে দিনাজপুরে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করবে। এটা যদি সরকার করে, ইটস এ ভেরি বোল্ড ডিসিশন, এবং আমি এটাকে সাপোর্ট করি। আপনি মাটির নিচে সম্পদ রেখে দিয়ে আর সাফার করবেন, বিভিন্ন জনের কাছে আমদানি করব, হ্যাঁ আপনি আমদানি করবেন, আরেকজনের কাছ থেকে ডলার চাবেন, টাকা চাবেন, হবে না। এই যে আমরা একটা মুখস্থ কথা বলি আমাদের অনেকে যে আমরা বাপেক্সকে শক্তিশালী করব, এটা বাংলাদেশের বামপন্থীরা বলে যে বাপেক্সকে শক্তিশালী, বাপেক্সের সেই ক্যাপাসিটি নাই ভাই। আমার যদি অয়েল গ্যাস এক্সপ্লোরেশনে যেতে হয়, আমার অফশোরে যেতে হবে, বঙ্গোপসাগরে, সমুদ্রে, যেটা মিয়ানমার করছে, এটা বাপেক্স পারবে না, মার্কিনিরা করছে। এখানে ইন্টারন্যাশনাল দরপত্র আহ্বান করতে হবে। সৌদি, কাতার, মিডল ইস্টের মতো দেশগুলো তারা ইন্টারন্যাশনাল দরপত্রের মাধ্যমে তাদের ইন্টারেস্টকে সার্ভ করে, তারা করছে না। সৌদি কি কোনো জায়গা থেকে এক্সপ্লোরেশনটা নিজে করে, আরামকো নিজে করে? নো, তাদের একটা টেকনিক্যাল কোঅপারেশন আছে। সো আমরা তাদের মডেলগুলো ফলো করতে পারি। আমার কথা হচ্ছে যে আমরা কতকাল বসে থাকবো। আপনি বলবেন গ্যাস নাই, আপনি 2 বছর পরে গিয়ে যদি বলেন যে আরও 6 বছর লাগবে, আমি মানবো এটা? তখন আপনার জুলাই লোকে মানবে? আপনার গণ অভ্যুত্থান লোকে মানবে? মানবে না তো। আপনি কত? সো
ইটস এ ম্যাটার অফ মেজর পলিটিক্যাল ডিসিশন যে আমি কি করতে চাই জ্বালানি খাতকে, এবং এখানে যদি আপনি ড্রাস্টিক ডিসিশন না নিতে পারেন, সরকার একটু ভয় পাবে, এক পা আগাবে দুই পা পেছনে, এইভাবে এনার্জি সিকিউরিটির দিকে আগানো যাবে না এবং সরকার পারবেও না আমার জি। ধারণা। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। দেখেন, একটু আগে আমি যেটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম, ক্রেডিট। উনি ক্রেডিটের কথা, মাননীয় সংসদ ক্রেডিটের কথা বলেছেন, এগ্রিকালচার ক্রেডিট। বিএনপি যখন 80s-এ জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে যখন সরকার ছিল, তখন 100 কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছিল, স্পেশাল কৃষি ঋণ। তারপরে আপনার যখন বেগম খালেদা জিয়া প্রথম ক্ষমতায় আসলেন, 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছিল। তো ট্রেডিশনালি তারা কৃষকের জন্য কিছু করতে চায় বা কৃষককে অন্তত শো করতে চায় যে আমরা তোমাদের কথা ভাবি, এটা বিএনপি করে। এবং এবছর তো 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। কিন্তু তারপরে কি, এটা করার পরও মাত্র 2% মানুষ, কৃষক আসলে 2% ঋণের, পুরো ঋণের 2% কৃষি ঋণ হিসেবে যায়। গত 20 বছর ধরে কৃষি ঋণের প্রবৃদ্ধিটা ছিল 8%, এবং এবছর যে ঋণের টার্গেট করা হয়েছে এটা গত বছরের তুলনায় 11% বেশি। কিন্তু তারপরেও মাত্র 22% কৃষক কৃষি ঋণ পায়, আর বাকি যারা আছে তারা কৃষি ঋণ পাচ্ছে না, এবং এর মাঝে অধিকাংশ হলো ছোট কৃষক। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংকগুলো যে কৃষি ঋণ দেয় তার বেশিরভাগ এনজিওর মাধ্যমে দেয়। যখন এনজিওর মাধ্যমে যায় তখন কৃষি ঋণের সুদ অনেক বেশি চড়ে যায়। তো এটা সাধারণ কৃষকের জন্য এটা গ্রহণ করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। কাজে আপনারা যখন কৃষি ঋণের পলিসি নেবেন, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। যদিও এটা সাধারণ কৃষকের জন্য, তার অর্থায়নের জন্য উন্মুক্তভাবে, মন খোলাভাবে কৃষি ঋণের ব্যবস্থা করা, এটা বিএনপির একটা ভালো পদক্ষেপ, একটা ভালো কথা বিএনপি আমাদের কৃষকদেরকে শোনাচ্ছে। কিন্তু তারপরে কি, তারপরে যেই পরিবেশটা, পরিস্থিতি যা অনেক বেশি ইমপ্রুভ করার সুযোগ রয়ে গেছে। আসলে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। একটা বিএনপি সাধারণত ফসলের ন্যায্য মূল্য দেওয়ার কথা বলেছে, যে আমরা ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করব। গত বছর যে হলো আপনার, এই যে গত বোরো মৌসুমে ধানের দাম প্রতি কেজি কত ধরা হয়েছে? 36 টাকা প্রতি কেজি ধানের দাম, 36 টাকা। এটা উৎপাদন খরচের খুব কাছাকাছি, এবং এর আগের বছরও কিন্তু 36 টাকাই ছিল। তো গত বছরের থেকে এবছর অনেক বাড়ছে, কস্ট অফ প্রোডাকশন বাড়ছে না। আপনার আমনের যেই দামটা ছিল, আমন প্রতি কেজি, সেটা ছিল 38 টাকা। তো আমনের থেকে আপনি ইয়ের প্রোডাকশন কস্ট অনেক বেশি, তো এখানে কমিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে আপনার প্রতিমন ধানের দাম ধরা হয়েছে, সরকার ধরে দিয়েছেন 1440 টাকা প্রতিমন। কিন্তু মাঠ পর্যায়ে কত বিক্রি হচ্ছে? সর্বোচ্চ 1000 টাকা। এবং যখন বন্যা হলো হাওরে, তখন বলা হয়েছে 600-700 টাকা করে বিক্রি হচ্ছে ধান। তো এটা আসলে এটাকে নিশ্চিত করা সম্ভব হয় নাই। আরেকটা মানে এখানে প্রচুর কাজ করার আছে। আরেকটা জিনিস, যে এই যে উপকরণ নিয়ে এখন কথা হলো, যে সহজভাবে সঠিক দামে কৃষকের কাছে উপকরণ পৌঁছে দেওয়া হবে, এটা শুধু বিএনপি না, যত সরকার এসছে সবাই মোটামুটিভাবে এইরকম কথা বলে, কিন্তু আসলে সেটা পৌঁছে দিতে পারে না। এবং এবছর যেই আপনার এই যে একটু আগেই কথা হলো যে আপনার ফার্টিলাইজার, এখন আপনার সরকারের তত্ত্বাবধানে আছে 5টা ফার্টিলাইজার ফ্যাক্টরি, এর মধ্যে একটা মাত্র চলে, বাকিগুলো সম্বন্ধ। আপনার এখন থেকে 30 বছর আগে আমাদের যে ইউরিয়া, আমি ইউরিয়া ফার্টিলাইজারের কথা বলি, ইউরিয়া ফার্টিলাইজারের প্রায় 80% আমরা নিজেরা প্রডিউস করতাম।
এবং কালক্রমে গত 17-18 বছরে কালক্রমে সেটা এই প্রোডাকশনটা কমে গেছে এবং আমদানিটা বেড়ে গেছে। এখন আমদানি হয় 80 ভাগ, প্রোডাকশন হয় 20 ভাগ। এবং এই প্রোডাকশনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বিসিআইসি, তাদের কাছে প্রোডাকশন করা, এই প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে প্রোডাকশন করার জন্য। তো তারা আমদানি করতে শুরু করেছে এবং তারাই এটা আমদানি করে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুব গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার আছে। এখন আমি আসি যে এই যে আপনি ইরিগেশনের যে সমস্যা, তারপরে এখানে আমরা দেখেছি যে এই যে খাল খনন পুনর্খনন যে কর্মসূচি, সেই কর্মসূচিটা 70-এর দশকের শেষ দিকে এটা শুরু হয়েছিল এবং এটা বেশ মোমেন্টাম সৃষ্টি করেছিল বাংলাদেশে। এবং সেখানে গিয়ে দেখা গেছে যে আপনার 1981 সালে বলা হয়েছিল যে দেশ খাদ্যে স্বয়ম্ভর হয়েছে এবং 10,00,000 টন চাল বিদেশে রপ্তানি করা হয়েছিল। তো এবছর আবার এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখন কথা হলো যে কত ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি এটা করা যায়। এখন মাটি দিলাম, 2 দিন পরে যখন বৃষ্টি আসলো তখন মাটি পড়ে গিয়ে খাল দিয়ে শুকিয়ে গেল, পানি ধুয়ে মাটিটা চলে গেল। তো এই ধরনের যদি হয় তাহলে এটা আমাদের খুব কার্যকর হবে না। তবে যদি এটা সাকসেসফুল করা যায় তাহলে আমার সারফেস ইরিগেশনের পরিসর বাড়বে এবং সারফেস ইরিগেশনের পরিসর যদি বাড়ে তাহলে আমার ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল যেগুলো দিয়ে আমার পানি ওঠে প্রায় 70%, সেটার উপরে চাপ কমবে, পরিবেশ উন্নত হবে। কাজে এইটা যদি সাকসেসফুলি করা যায় আগামী 4 বছরে, তাহলে আমরা মনে করি যে এটার একটা খুব ভালো একটা ইতিবাচক প্রভাব আমাদের উৎপাদনে পড়বে। আপনারা কৃষি কার্ডের কথা বলছেন, এখন কৃষি কার্ড আগেও ছিল, এটা কোনো নতুন কথা না। তো এখন ডিজিটাল কৃষি কার্ড করছেন, তো নতুন ডিজিটাল কৃষি কার্ড করছেন। তো এখন তো আপনি তো 4 বছর বলছেন, 4-5 বছরে আপনারা এটা সবাইকে, সব কৃষককে দিবেন। তো একদিকে আপনি কিছু কৃষককে দিবেন আর অন্যদিকে অন্যান্য কৃষক যারা আছে তারা দেখবে যে কবে আমাদের এখানে শুরু। তো এটা এত দীর্ঘ সময় ধরে করলেন। আবার আপনারা ফ্যামিলি কার্ডের জন্য প্রতি মাসে মাসে আপনি বলছেন যে ফ্যামিলি কার্ডের জন্য 250 টাকা, 2,500 টাকা করে দিবেন। তো কৃষককে, এই গরিব কৃষককে সারা বছরে 2,500 টাকা কেন দিবেন? কেন প্রতি মাসে মাসে দিবেন না 2,500 টাকা? তো এগুলো সরকারের সক্ষমতা থাকলে নিশ্চয়ই দেবে। না, সরকারের ব্যাপার হলো যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটার জন্য একটার সঙ্গে একটার জন্য ওভারল্যাপ না করে, এটাও চিন্তা করতে হবে। কৃষক কার্ড যারা ধারী আছে তাদেরকে আপনি যদি ওই সুযোগগুলো যদি দিয়ে দেন, ফ্যামিলি কার্ডের সুযোগগুলো কৃষক কার্ডে দিয়ে দেন, তাইলেই তো হয়। তাইলে তো মানে দ্বৈততা পরিহার করার চেষ্টা করা উচিত। এক কথা, এটা যে আসলে ভিন্ন দুটো জিনিস না, এক কথায় না, মানে হয়েছে কি, দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। ওই যে আকবর ভাই যেটা বললেন যে কূটনীতি, আসলে কূটনীতির দ্বার বন্ধ করা যাবে না, ভারতকে পরিবর্তনও করা যাবে না, একটা মানে পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতার ভিত্তিতে কূটনীতিটা হতে হবে। এই চ্যাপ্টারও ক্লোজ করা যাবে না। আরেকটা হলো ধরেন ভাই প্রফেসর জাহাঙ্গীর সাহেব যেটা বললেন যে ধানের দাম, এই জায়গাটা একটু মানে চিন্তার ব্যাপার আছে। ধানের দামের সাথে চাউলের দামের ব্যাপার আছে। ধান বেচে কি পরিমাণ মানুষ আর চাউল কিনে কি পরিমাণ দরিদ্র মানুষ, এই জায়গাটা। বরং ধানের দাম ঠিক রেখে যদি উৎপাদনের উপকরণের মূল্যটা কমিয়ে উৎপাদন খরচটা কমানো যায়, সেটা একটা ভায়াবল হয়। ধানের দাম যদি আবার বেড়ে যায় তাহলে কিন্তু আবার অন্য ইফেক্ট হয়, অত্যন্ত গরিব মানুষ যারা উৎপাদন করে। আচ্ছা, ধরেন আরেকটা ইস্যু আপনাকে বলি। ধরেন এই বাস্তবতার মধ্যে 3 মাস আগে হাওর অঞ্চলে যে প্রচণ্ড বন্যা, ভারী বর্ষণ হইল 7টা জেলায়, সেইখানে 2,71,000 কৃষক শ্রেণীভেদে অতি ক্ষতিগ্রস্ত, 7,000 টাকা এখন কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে এবং জন প্রতি 20 কেজি করে চাউল কিন্তু গভর্নমেন্ট এখনও দিয়ে যাচ্ছে। তো সেই জন্যে কৃষকের বা যারা ক্ষতিগ্রস্ত মানুষ, সেই বিষয়ে গভর্নমেন্ট কনসার্ন। কারণ একটা নির্বাচিত সরকার, আলটিমেটলি দিন শেষে তো আবার আমাকে ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে। আমরা চেষ্টা করছি, এর মধ্যে ব্যত্যয় আছে, ভুল আছে, সব কিছু আছে,
এর মধ্য দিয়ে চলতে হবে, বিরোধী দলের পরামর্শ, আপনাদের সকলের পরামর্শ নিয়ে আমরা আবার নতুনভাবে কাজ করব, সংশোধন করব। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের যে কথাটা বলছেন, না, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড কিভাবে ছিল আমি জানি না, উনি যেটা বলেছেন, বা কৃষি ঋণের যে বিষয়টা আসলো, কৃষি ঋণ কিন্তু সব কৃষক নিতেও চায় না, যায়ও না। যেমন আমরা একটা কৃষি প্রবর্তিত আমরা ছোটবেলা থেকে দিয়েছি, আমরা কখনো ব্যাংকের ঋণের জন্য আমাদের বিঘাকে বিঘা জমি আমরা একবারও আমরা বসে থাকি নাই, কিন্তু বা যায়ও নাই, খুঁজিও নাই। এবং গ্রামের যারা অবস্থাপন্ন কৃষক তারা কোনো সরকারি ঋণের জন্য বসে থাকে না, যায়ও না, নিতেও চায় না, এবং এটাকে তারা আপদ মনে করে। যাদের প্রয়োজন, যারা নিউলি নানান ধরনের কৃষি এখন সেই হচ্ছে, মৎস্য হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, প্রকল্প হচ্ছে, গাভী গরু দুধ এগুলোও হচ্ছে। তো সেই জন্য যারা বাণিজ্যিক ভিত্তিতে এগুলো চিন্তা করে তাদের ক্ষেত্রে এটা ভায়াবল। সেটা 22% বা 30% হতে পারতো, আরও কম বেশি হতে পারতো। আর আপনি যেটা বললেন যে এই যে কার্ডের বিষয়গুলো, আপনি জানেন কিনা আমি জানি না, কৃষি কার্ড নিয়ে সেটা খুব একটা উচ্ছ্বাস যে একেবারে দেখেছি, এটা যেমন মানে হয়তো খুব একটা হয় না, কিন্তু ফ্যামিলি কার্ড ভেরি মানে মানে মহিলারা, নারীরা গ্রামে গেলে পাগল করে দেয়। এবং আমার বিরোধী দলের বন্ধুরাও এটা নিয়ে প্রশ্নের মুখে হয়েছেন যে কবে কার্ড পাবো, কবে কার্ড পাবো, ওই যে আসতেছি দিচ্ছি, এইটা নিয়ে কিন্তু মানুষ খুবই। এবং এই টাকাটা যদি সত্যিকার অর্থে আমরা এই নারীর হাতে পৌঁছে দিতে পারি, প্রান্তিক জনপদের, এটা একটা মারাত্মক মানে ইসের মতো কাজ হবে আর কি, মানে চমৎকার একটা কাজ হবে। নাজিবুর রহমান মোমেন, গতকাল যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সেখানে দুইটা বড় সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে র্যাব বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং অর্থ বছর মার্চ এপ্রিল থেকে শুরু হবে এমন একটা পরিকল্পনা। 28-29 সাল থেকে এটা, মানে 28-29 অর্থ বছর থেকে এটা কার্যকর হবে। এই দুটো বিষয়ে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করছি, সময় খুবই কম। র্যাব তো আসলে এটাকে যেভাবে কিলিং মেশিন হিসেবে পরিণত করা হয়েছিল বিরোধী দল দমনের জন্য, এটাকে একেবারে প্রাইভেট বাহিনী করে ফেলা হয়েছিল। এটার যেই রোমহর্ষক যে অত্যাচারের কাহিনী আমরা শুনেছি, নির্যাতনের কাহিনী শুনেছি, এটাকে আসলে বিলুপ্তি করে দেওয়াই ঠিক আছে। কিন্তু এটাকে জাস্ট খালি পোশাক পরিবর্তন করে নতুন একটা বাহিনী করে একই কাজ যদি করা হয়, সেটার ব্যাপারে জনগণ দৃষ্টি রাখবে বলে আমি মনে করি। অর্থ বছরের যেটা বিষয় আমরা বলেছিলাম, আমাদের প্রস্তাবনা ছিল, বিরোধী দলের নেতার প্রস্তাবনা ছিল ডিসেম্বর করা। এটার মূল যেটা কারণ ছিল, দেখা যায় যে অর্থ বছরের শেষের দিকে এসে অনেক টাকা খরচ করে গভর্নমেন্টের যারা আমলারা আছেন করেন, এবং এই টাকা অধিকাংশই পানিতে চলে যায়। যেহেতু ওই সময় বৃষ্টির সিজন, ওই সময়ে কাজ করে পানিতে ফেলা হয়, এটা আমরা দেখেছি। এখন মার্চ টু এপ্রিল করা হয়েছে, এটা ডিসেম্বর টু ডিসেম্বর করলে ভালো হতো। তারপরে সরকারকে ব্যাপারে ধন্যবাদ জানাতে চাই। দু একটা কথা এখানে এসেছে, এটা আমি বলি। যেমন জাহাঙ্গীর সাহেব যেটা বললেন যে সার কারখানা বন্ধ, সার আমদানি করা হচ্ছে, গ্যাস কূপগুলোকে কিন্তু 17 বছর খনন না করে আমাদেরকে এলএনজি আমদানি নির্ভর করে ফেলা স্পট মার্কেট থেকে বেশি কিনা। এক্স্যাক্টলি, এই যে এটা করা হচ্ছে, এটাতে কিন্তু আমরা দেখছি যে 10 গুণ 20 গুণ বেশি দাম দিয়েও কিন্তু কেনা হচ্ছে। এটা আমদানির প্রতি সরকারের জন্য একটু আগ্রহ বেশি। এর মাধ্যমে দুর্নীতি হয়, এর মাধ্যমে অনেককে সুবিধা দেওয়া যায়। এটাকে বন্ধ করতে হবে, যে কোনোভাবেই হোক বন্ধ করতে হবে। আপনার ব্যাংকিং খাতে বললেন ইসলামী ব্যাংক নিয়ে আমরা কথা বলছি, অন্য কিছুতে কথা বলছি না, অন্য অনেক কিছু নিয়ে কথা বলছি। ইসলামী ব্যাংক নিয়ে আমরা কেন কথা বলছি? ইসলামী ব্যাংক বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড়। এছাড়াও কিন্তু অন্য অনেকগুলো ইসলামী ব্যাংকে এক করে একটা ইসলামী ব্যাংক করা হয়েছে, এবং তারা কিন্তু জনগণের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংক রেজুলেশন অ্যাক্টের কথা বললেন, সেখানে 18 ক দিয়ে যারা ব্যাংকের টাকা লুট করেছে তাদের হাতে কিন্তু ব্যাংক ফিরিয়ে দেওয়ার, এই মালিকানাগুলো ফিরিয়ে দেওয়ার কিন্তু একটা পথ বের করে দেওয়া হয়েছিল। অনেক সমালোচনার পরে ওনারা বলছেন এটাকে উইথড্র করবেন, কিন্তু এখনও কিন্তু উইথড্র করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাকে দেওয়া হয়েছে? একজন ব্যবসায়ী, একজন অ্যাকাউন্টেন্ট। আমরা যে উগান্ডা নিয়ে এত হাসাহাসি করি, সেই উগান্ডারও যিনি ব্যাংকের সর্বোচ্চ কর্তা ব্যক্তি, তিনিও পিএইচডি ডিগ্রিধারী। আমরা কি করছি? তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন ঋণখেলাপি পর্যন্ত ছিলেন। এইভাবে আমরা ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করেছি। এরপরে দেখেন, এই যে বিদ্যুতের বিষয়ে আরও যদি কথা বলি, সৌরবিদ্যুৎ, আমি ইংল্যান্ডে দীর্ঘদিন ছিলাম, এখন অবস্থাপন্ন লোকদেরকেও বিনা খরচায় সৌরবিদ্যুৎ দিচ্ছে। প্রত্যেকটা বাড়িতে সৌরবিদ্যুৎ ইনস্টল করার জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে। এতে 40% পর্যন্ত বিদ্যুৎ যে নির্ভরতা অন্যান্য বিষয়ে রিনিউয়েবল জানাতে সুইচ করছে সবাই। সেক্ষেত্রে আমাদের তো কোনো পরিকল্পনা নাই। এখন বলবেন 6 মাসে আমরা কি করবো? 6 মাসে অ্যাটলিস্ট আপনারা পরিকল্পনা শুরু করতে পারতেন, একটা টাস্কফোর্স গঠন করতে পারতেন, সেটা কিন্তু করা হয়নি। লাস্ট যে কথাটা বলতে চাই ইন্ডিয়ার বিষয়ে, ইন্ডিয়া আকবর ভাই বলেছেন, ঠিক আছে, ওনার সাথে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত করছি। দেখেন, আমরা বাংলাদেশে জাকির নায়েক একজন স্কলার, তিনি আসতে চেয়েছিলেন ইন্ডিয়াতে, তিনি কনভিক্টেড, ফাঁসির আসামি কিন্তু না, কনভিক্টেড না, ওনার মধ্যে কেস হয়েছে শুধু।
ইন্ডিয়া যেভাবে কথা বলেছে, যে ভাষায় কথা বলেছে, বাংলাদেশ কিন্তু তাকে আনতে পারেনি। সেই তুলনায় আমরা যদি আজকে যদি উলফা কিংবা অন্য কেউ যে যারা ইন্ডিয়ার স্বার্থবিরোধী তাদেরকে বাংলাদেশে ডাকি, ইন্ডিয়া কিন্তু আমরা যে ভাষায় জবাব দিয়েছি তার চাইতে আরও বেশি কড়া ভাষায় জবাব দিত। ইন্ডিয়া আমাদেরকে রীতিমতো আশ্বস্ত করেছে হাসিনাকে তাদের মাটি থেকে কোনো আশ্রয় দেওয়া তো আছেই, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। তারপরও তাদের মিডিয়াকে ফ্যাসিলিটেট করে তাকে কথা বলতে দেওয়া হয়েছে। এটার বিরুদ্ধে আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বক্তব্য দিয়েছে একেবারে যথার্থ বক্তব্য দিয়েছে। জনগণের ভাষা আমাদের সরকারকে বুঝতে হবে। এই ক্ষেত্রে জনগণের ভাষা বুঝে যেভাবে সরকার ব্যবস্থা নিয়েছে, অন্য সকল ক্ষেত্রে যে বিদ্যুতের দাম 2 গুণ 3 গুণ আমরা দিচ্ছি, ভূতুরে বিল আসতেছে, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে মিটার চার্জ নেওয়া হবে না, মিটার চার্জ এখনো নেওয়া হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে যদি সরকার জনগণের কথা বুঝতেন, ইন্ডিয়ার ব্যাপারে, ইন্ডিয়ার বিষয়টা, আকবর ভাইয়ের ও কথার সাথে আমি একমত পোষণ করি। সকল ক্ষেত্রে ইন্ডিয়া পলিসির মতো আমাদের যদি এরকম ঐক্যমত্য থাকতো, সরকার যদি জনগণের ভাষা বুঝতেন, আমাদের দেশের চেহারা পাল্টে যেত। আকবর স্যার, শেষ বক্তব্য আপনার। হ্যাঁ, আমি মোহাম্মদ ভাইয়ের ওই কথাটা বলি। দেখুন, ফরেন মিনিস্ট্রি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে এটা নিয়ে কিন্তু আমার কোনো অবজেকশন নাই। আমি যেটা বলছি যে ডিপ্লোমেসিতে অনেক কিছু বিহাইন্ড দ্য সিন হয়। আপনি এই কথাগুলো অফিসিয়াল চ্যানেলে ইন্ডিয়াকে বলেন। এখন ফরেন মিনিস্ট্রি এইভাবে ওপেন না বলার ফরেন জন্য মিনিস্ট্রি যেটা করছে, মনে হচ্ছে যে ওনাদের অডিয়েন্স হচ্ছে ওনারা আমাদেরকে শোনাতে চাচ্ছেন। আপনি এই কড়া ভাষায় ভারতকে চিঠি লেখেন, নিশ্চয়ই লিখেছে বাংলাদেশ সরকার, কোনো অসুবিধা নেই। আমি বলছি যে আপনি যখন এগুলোকে জনপরিসরে নিয়ে আসবেন তখন হয় কি, তখন আর কূটনীতিটা ক্ষতিগ্রস্ত না, কূটনীতির মধ্যে তো রাজনীতিও থাকে। কূটনীতি অনলি নট কূটনীতি, হ্যাঁ, বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটা রাজনৈতিক কূটনীতিও এখন ডেফিনেটলি অনেক সময় বোধহয় জনগণকে আশ্বস্ত করার ব্যাপার থাকে। হ্যাঁ, ধরুন আমরা প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন না, এতটুকু হলেই আমরা বুঝি যে ব্যাপারটা কি আর কি। তা আমি ওইখানে ব্যাপার যে ফরেন মিনিস্ট্রি যা করেছে আই ফুললি এগ্রি উইথ দেম, কিন্তু ব্যাপারটাকে আমাদের অনেক বেশি তাদের পক্ষ থেকে সামনে আনার দরকার ছিল কি না এইভাবে, নাকি আমরা যাদেরকে এটা কনভে করার দরকার তাদেরকে করতে পারি, সেটা অন্য কিছু না। অন্য কিছু। জি, আমি 10 সেকেন্ড কি আপনার শেষে আসবো, শেষে আপনার কাছে অবশ্যই আসবো। অধ্যাপক জাহাঙ্গীর আলম, এখন এই যে মানে সংকট যাই হোক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের বাস্তবতা আমরা দেখছি, ইসরায়েল ইরানের যুদ্ধের বাস্তবতা দেখছি, আমাদের এই দেশের সংকটটা সমাধানের পথটা কি আপনার কাছে? দেখেন, প্রথম কথা হলো যে এই যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, বাস্তবায়ন তো অনেক দেরি, অনেক দূরে আছে, কিন্তু এটা কৃষকদেরকে একটা মনস্তাত্ত্বিক স্ট্রেংথ দিচ্ছে যে সরকার আমাদের পাশে আছে। কিন্তু তা সত্ত্বেও গত 2 বছর আমরা দেখছি যে গত 54 বছর ধরে 3% উপরে আমাদের খাদ্যশস্যের উৎপাদন গড়ে বৃদ্ধি পাচ্ছে। গত বছর সেটা ছিল 2.42%, এবং এই লাস্ট জুনে যেই বছরটা শেষ হলো সেটা হলো 2.69%। তার মানে আমাদের জেনারেল ট্রেন্ড যেটা, সেটার চেয়ে বিচ্যুত। কাজে এখন এইটাকে যদি আমাদের বাড়াতে চাই, তাহলে এখন আমাদেরকে নিজেদেরকে উৎপাদনে স্বয়ম্ভর হতে হবে, এবং এর জন্য ইনভেস্টমেন্ট। সরকার যদি বেশি করে ইনভেস্টমেন্ট দেয়, বেশি করে ভর্তুকি দেয় কৃষিতে, তাহলে কৃষকও সেখানে ইনভেস্ট করবে এবং উৎপাদন ভালো হবে। এবং পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের জায়গা এবং বেশি ভর্তুকির জায়গা হলো কৃষি, কারণ কৃষি অত্যন্ত কষ্টের পেশা, এবং সেখানে যদি ভর্তুকি না থাকে তাহলে কৃষক মাঠে থাকবে না, আস্তে আস্তে মাঠ ছেড়ে চলে যাবে। কাজে এখন সারা বিশ্বের জন্য খাদ্য সমস্যা একটা বড় সমস্যা, এবং এখন ফুড ইনফ্লেশনটা সামনে, সারা বিশ্বব্যাপী ফুড ইনফ্লেশনটা বৃদ্ধি পাওয়ার সংখ্যা, যেটা বাংলাদেশে গত 2 মাস ধরে এটা হ্রাস পাচ্ছে। এই ক্ষেত্রে একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে যে এবার কিন্তু আমাদের যে খাদ্য সংগ্রহ, ইন্টারনাল সংগ্রহ এবং বাইরের থেকে গত বছর প্রচুর খাদ্য আমদানি করা হয়েছে, যেটা প্রায় 76 লাখ টন। তো এই সব কিছু মিলে এখন আমাদের যে খাদ্যের রিজার্ভ, এটা ভালো, প্রায় 24 লাখ টনের মতো রিজার্ভ আছে। তো এইটাকে যদি আমরা মেনটেন করতে পারি এবং উৎপাদনটাকে যদি আমরা বাড়াতে পারি, তাহলে আগামী দিনগুলোতে হয়তোবা ইনফ্লেশন রেটটা কমে আসতে পারে। কিন্তু তার সঙ্গে শর্ত, সেটা হলো এই যে
অনুৎপাদনশীল খাতে বা এটা যেটা যেটা একান্তই অপরিহার্য নয় সেখানে ব্যয় হ্রাস করতে হবে। জি, শহীদুল ইসলাম বাবুল, না, আপনি শোনেন। আপনি বলবেন এবং একটি বিষয়ে যেটা নাজিবুর রহমান মোমেন শেষে বলছিলেন যে ঐক্যমতের বিষয়ে, সব আলোচনা শেষে ঐক্যমতের না, কথা ঠিক বলছেন। জি। আছে, ঠিকই আছে। ধরেন রিনিউয়েবল এনার্জির কথা যেটা বলা হচ্ছে, উন্নত বিশ্বে যেটা হয় সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ, এটা কিন্তু ডিওয়ান থেকে বিএনপি প্রমোট করতেছে এবং আইন করা হয়েছে যে সরকারি অফিসে বাধ্যতামূলকভাবে রিনিউয়েবল এনার্জির ব্যবস্থা রাখতে হবে ছাদের মধ্যে। তো এটা কিন্তু আইন করা হয়েছে, এটা বিএনপির আমলে করেছে এবং আপনি আশ্বস্ত হবেন যে প্রতিদিন 1 মেগাওয়াট বা তার কাছাকাছি বিদ্যুৎ আমরা কিন্তু পাচ্ছি এইখান থেকে ন্যাশনাল গ্রিডে সংযুক্ত হচ্ছে। ব্যক্তি মালিকানায় ভিন্ন ভিন্নভাবে গ্রামে গঞ্জে যারা যারা করছে সেটা তো আলাদা, ওইটা যদি ধরেন সেটা আরও বাড়বে, এটা কিন্তু একটা আশার কথা। আর ধরেন বিএনপি তো এসে কাউকে পাওয়ার প্ল্যান্ট দেয় না ব্যবসা করবার জন্য, বরং পাওয়ার প্ল্যান্ট যেখানে দেওয়া আছে ওই যে মিল বন্ধ হইলে আরও দ্বিগুণ খরচ, ডাবল লস, এরকম একটা বাস্তবতা। সেই পাওয়ার প্ল্যান্টগুলো বসাই হতে হবে, এই কন্ট্রাক্টের ভিত্তিতে আমাকে টাকা দেওয়া লাগতেছে প্রতিনিয়ত। হ্যাঁ, তো এই বাস্তবতার মধ্যে তো আমাদেরকে চলতে হচ্ছে। হ্যাঁ, তারপরে ধরেন মানে অনেকে তো বলতো যে হাসিনা মরলে কি হয়ে যাবে, হাসিনা না থাকলে আমাদের বঙ্গোপসাগরে ভেসে যাওয়া লাগবে, বিকল্প কি? বিকল্প নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, একটা ন্যারেটিভ তো বলা হয়েছে 17 বছর ব্যাপী, তো বিকল্প কি? তো হাসিনা না থাকলে আমাদের কি হবে? হাসিনা নিজেও কইতো যে আমি না থাকলে এই জাতি কই যাবে। তো 2 বছর তো আমরা না খাই নাই, 2 বছর তো আমাদের দেশে দুর্ভিক্ষ হয় নাই, 2 বছর তো আমাদের একেবারে মানে আমরা সাগরে ভাইসে যাই নেই। তো সেই জন্যে আছে আমাদের অমিত সম্ভাবনা, হ্যাঁ, অমিত সমস্যা বা সম্ভাবনার দ্বারও উন্মুক্ত। তো সেটা আমরা সকলে মিলে যদি আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি, তারপরে আপনি আর ব্যর্থতা সাফল্য মাপার সময়ও 6 মাস আমি মনে করি না এনাফ। তার আপনি ইন্টেনশনটা দেখবেন, গভর্নমেন্টের ইন্টেনশন যে আমরা এডুকেশন খাতে কেন বেশি বরাদ্দ দিয়েছি, এটা দিয়ে তো আমি ইমিডিয়েট কোনো রেজাল্ট পাবো না। আমরা কৃষি খাতে বরাদ্দ বাড়িয়েছি, এটার একটা ইফেক্ট হয়তো পাবো, কিন্তু ওই যে মানে কি ওই টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড কেনার জন্য তো আমি দেইনি যে বিরোধী দলকে আমার দমন করা লাগবে, বা যুদ্ধাস্ত্র কেনার জন্য তো আমি পাগল হয়ে যাইনি যে আমি যুদ্ধ করে। বিরোধী দল তো আপনাদের সুরেই অনেকটা কথা বলে। না 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 না, সেটা না, না না, আমি বিরোধী দল আবার ওই যে এই বিরোধী দল আমরা চাই না, কি বলে গৃহপালিত বিরোধী দল, সেটাও না। জাতীয় পার্টি চান না। হ্যাঁ, না, ওটা আমরা চাই না। তারা সত্যিকার অর্থে সরকারের কিছু ভুল তারা ধরাই দিয়েছেও, তো এটা তো অস্বীকার করার উপায় নেই। তো আমরা সেই কথাই বলি যে ভালো এবং মন্দ মিলেই আমাদের সরকার 100%। আমরা দুধ আর মধুর নহর দিতে পারি নেই, মানে বিপুল সম্ভাবনার দেশ, আবার বিপুল মানে সীমাহীন প্রতিকূলতা বা আকাঙ্ক্ষার এই বাস্তবতা। একটা জুলাই দিয়ে, একটা সুইচ দিয়ে, আর একটা নির্বাচন দিয়ে 6 মাসের মধ্যে আপনি একেবারে সব উলটপালট করে দিতে পারবেন, এটা সম্ভব না। তবে সরকারি দল, বিরোধী দল, সুশীল সমাজ Right, right. সবাই মিলে ঐক্যবদ্ধ হবে, আগায় গেলে নিশ্চয়ই দেশের গুণগত পরিবর্তন হবে। রবীন্দ্রনাথের ওই কবিতার মতো, নির্ঝরের স্বপ্নভঙ্গ, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই। নিশ্চয়ই, নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম এবং সিনিয়র সাংবাদিক আকবর হোসেন, 4জনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একেবারেই প্রাণবন্ত এবং সমালোচনা যেগুলো হচ্ছে গঠনমূলক সমালোচনাই হয়েছে। আমরা নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন এগুলো তারা দৃষ্টি দেবেন, এবং আপনারা যারা সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আপনারাও নিশ্চয়ই এই বিষয়গুলো জানতে পেরেছেন। আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।